আপনি শেয়ারের লিংকটা ওরে আমার লাইভে চলে গেছে আমরা ফারিয়া এখন আমরা লাইভে আসছে পরে কথা একটু সবাই দেখেন তো একটু চেক করে নেন ম্যাটার আমি শেয়ার করে দেই আমাদের হাতে 2-3 জি আমি এটাকে একটু পাবলিক করে দিচ্ছি আর আমি শেয়ার করে দিই সবাইকে পারফেক্ট হ্যাঁ তো যে যার মতো শেয়ার করলে বেটার হয় নাও পাবলিক শেয়ার আমি কি পেয়েছি আপনারা কেউ পেয়েছেন ওর ফেসবুকে আছে এখনো পাইনি দেখেন না এটা 1 ঘন্টা আগের পোস্ট না এখন আমি দিচ্ছি ও না আমি তো আবার কানেক্টেড না আপনাদের সাথে জি জি আপনার ফাইন হবে হ্যাঁ মুকুল ভাইয়া লাইভের লিংকটা শেয়ার করা যায় ইমেল করা যায় না লাইভ না এটা হ্যাঁ চলছে হ্যাঁ চলে আসছে এটা রেকর্ড যখন হবে সবাইকে আমি লিংকটা শেয়ার করে দিব হ্যাঁ প্রোগ্রাম শেষে জি তাহলে আমি কি ফর্মালি শুরু করতে পারি এটা শেয়ার করব কি করে হ্যাঁ একদম লিংকের নিচে গেলে হ্যাঁ তো আমি ফাঁকে 2-3 জনকে শেয়ার করে দিই হাতে 2 মিনিট সময় আছে সো প্রাইভেট চ্যাটে জি যারা পাশে পেয়েছেন হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপে ফ্যামিলির সাথেও শেয়ার করে দিয়েছি আচ্ছা যারা আমি কিন্তু আপনি কিভাবে এখানে চ্যাটে দেই আমি এখানে চ্যাটে তো দিতে পারবো না এখানে চ্যাটে দেওয়া যাবে না এই যে প্রাইভেট চ্যাটে why don't you do this আচ্ছা আমরা কিন্তু লাইভে সো হ্যাঁ why don't you talk and আমাকে সবাই মুকুল আমি এসএমএস এ করে পাঠিয়ে দিই আপনাকে আপনি এটা শেয়ার করেন সবার সাথে জি জি শিওর it's fine we can start I think okay we can start as well we're actually live so we should start শুভ সন্ধ্যা আগামীর বাংলাদেশ নিবেদিত স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মজীবী নারীদের জন্য করণীয় শীর্ষক ভার্চুয়াল সেশনে সঞ্চালক হিসেবে আমি আবু জাফর আহমেদ মুকুল সকল অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে সংযুক্ত রয়েছেন মিস জারা মাহবুব সিইও এন্ড কান্ট্রি ডিরেক্টর কাজী আইটি জি ম্যাডাম আপনাকে স্বাগতম থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের মধ্যে আরো সংযুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর আরিন আক্তার আইবিএ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমাদের সাথে অলরেডি সংযুক্ত রয়েছেন সহযোগী অধ্যাপক ডক্টর শাকিলা ইয়াসমিন চেয়ারম্যান বিবিএ প্রোগ্রাম আইবিএ ঢাকা ইউনিভার্সিটি ওয়েলকাম টু ম্যাডাম আসসালামু আলাইকুম থ্যাংক ইউ Ms. Shamima Begum Ratna, President at PMI Bangladesh Chapter, President and CEO at Strategic Transformation Consultants, USA. Welcome to the program actually. Thank you so much. এবং আমাদের সাথে সংযুক্ত রয়েছেন মিস পারিয়া বকুল প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ ঢাকা ইউনিভার্সিটি ওয়েলকাম এভরিওয়ান যে এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য আমি সকল প্যানেলিস্টদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের সকলকে স্বাগত জানিয়ে স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মজীবী নারীদের জন্য করণীয় বিষয়ের উপর আমি কিছুটা উপস্থাপন করার চেষ্টা করছি স্ট্রেস এক ধরনের শারীরিক মানসিক ও আবেগ সংক্রান্ত ফ্যাক্টর যা শারীরিক কিংবা মানসিক টেনশনের সৃষ্টি করে বেশিরভাগ ক্ষেত্রে এটি এমন একটি হয় যা সম্ভবত আপনার নিয়ন্ত্রণে থাকে না দুর্ভাগ্যবশত স্ট্রেস অনেক মানুষের জীবনের নিয়মিত অংশে পরিণত হয়েছে ফোর্বস ম্যাগাজিনে জানিয়েছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্ট্রেসকে একবিংশ শতাব্দীর সবচেয়ে খারাপ স্বাস্থ্য মহামারী হিসেবে অভিহিত করেছে দি আমেরিকান সাইকোলজিস্ট অ্যাসোসিয়েশনের রিপোর্টে বলা হয়েছে 50% এর বেশি আমেরিকান
চাপে ভুগছেন বিভিন্ন কারণে। উপরন্তু প্রাপ্তবয়স্ক অস্ট্রেলিয়ানদের প্রায় 91% তারা রিপোর্ট করেছেন যে মানসিক চাপ অনুভব করেন তাদের জীবনের কমপক্ষে একটি ক্ষেত্রে। প্রতিবেদন অনুযায়ী স্বাস্থ্য ও নিরাপত্তা নির্বাহী কাজের যুক্ত চাপের কারণে ইউকেতে প্রতি বছর প্রায় 12.5 মিলিয়ন কর্মদিবস হারাতে হয়। এই অবিরাম মানসিক চাপ সঠিকভাবে পরিচালনা না করা হলে হার্ট অ্যাটাক, আলসার, বিভিন্ন রোগ সংক্রান্ত মানুষ ভুগতে পারে। বাস্তব ক্ষেত্রে স্ট্রেস ব্যক্তির পারিবারিক ইতিহাস, আর্থিক সক্ষমতা, সামাজিক মর্যাদার উপর নির্ভর করে। স্ট্রেসের কারণে কর্মজীবী নারীরা অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস এর গত 6 বছরের তথ্য বিশ্লেষণ করে বলছে, ঢাকা শহরে গড়ে প্রতি ঘন্টা একটি করে ডিভোর্সের আবেদন করা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রতি ঘন্টা একটি করে ডিভোর্সের আবেদন করা হচ্ছে। ডিভোর্সের আবেদন সবচেয়ে বেশি পড়ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 75%, আর দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় 16%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস তথ্য বলছে, গত 7 বছরে ডিভোর্সের প্রবণতা 34% বেড়েছে। 2 সিটি কর্পোরেশনের তথ্য বলছে, স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্সের আবেদন বাড়ছে। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ডিভোর্সের আবেদনের প্রায় 70% স্ত্রীর পক্ষ থেকে এসেছে। শিক্ষিত ও কর্মজীবীদের মধ্যে বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। এক হিসাবে দেখা যায় বিভাগীয় শহরে বিচ্ছেদের পরিমাণ 49%, আর জেলা শহরে প্রায় 35%। বাংলাদেশে 15 বছর বেশি বয়সী 10,91,00,000 মানুষের মধ্যে নারীর সংখ্যা প্রায় 5.5 কোটি। মোট কর্মক্ষম জনশক্তির অর্ধেকের বেশি নারী হলেও কর্মবাজারে রয়েছেন প্রায় 2 কোটি। এই হিসাবে নারী জনগোষ্ঠীর মাত্র 36% সরাসরি কর্মবাজারে রয়েছেন। জরিপে দেখা যাচ্ছে পুরুষ শ্রমশক্তির 80% কর্মসংস্থানে আছেন। ব্যবস্থাপনা পর্যায়ে শ্রমজীবীদের মাত্র 10.70% নারী। দেশের মোট ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের 35% নারী উদ্যোক্তা। এতে মোট দেশজ উৎপাদনে তাদের অবদান প্রায় 20%। জিডিপিতে তৈরি পোশাক শিল্পের অবদান শতকরা 34% বেশি। সেই তৈরি পোশাক শিল্পে দেশে শতকরা 80% নারী কর্মী কাজ করছে। নারীরা সংসারের বিপুল ঝক্কি ঝামেলা সামলান বিনামূল্যে। যে কাজের কোনো অর্থ দেওয়া হয় না সেটা জিডিপিতে যুক্ত হবে না, এটাই নিয়ম। এর বাইরে অর্থের বিনিময়ে বাজারজাতযোগ্য উৎপাদন ও সেবা দিয়ে যাচ্ছেন তারা। নারী পুরুষের অবদান আলাদা করে দেখানো হয় না সরকারি কোনো তথ্যে, তবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে নারী পুরুষের অবদান পৃথকভাবে তুলে ধরার চেষ্টা করছে। এরই অংশ হিসাবে সেন্টার ফর পলিসি ডায়ালগ তাদের গবেষণা রিয়েলাইজিং দ্য ডেমোক্রেটিক ডিভিডেন্ড ইন বাংলাদেশ প্রমোটিং ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশনে রিপোর্টে বলা আছে, জিডিপিতে নারীর অবদান প্রায় 20%। এটি একজন নারী বছরে যত কাজ করে তার মাত্র 13 থেকে 22% হিসাব। বাকি 78 থেকে 87% কাজের বিনিময়ে কোনো মূল্য পান না তারা। তাই ওই কাজের হিসাব জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। এটি হলে জিডিপিতে নারীর অবদান হতো পুরুষের সমান। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছরে জিডিপির আকার প্রায় দাঁড়িয়েছে প্রায় 26 লাখ কোটি টাকা। এর 10.75% হারে চলতি জিডিপিতে নারী গৃহস্থালীয় কাজের আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় 2,72,639 কোটি টাকা। দক্ষতার অভাব, পারিবারিক কাজের চাপ ও নিয়োগকর্তাদের মানসিকতার কারণে নারীরা প্রাতিষ্ঠানিক খাতের বড় পদে আসতে পারছে না বলে দাবি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস। সরকারি তথ্য অনুসারে গৃহস্থালীয় কাজে একজন পুরুষ যেখানে 1.5 ঘন্টা সময় ব্যয় করে সেখানে একজন নারী ব্যয় করে 7 থেকে 8 ঘন্টা। গবেষণায় আরো দেখানো হয়েছে, প্রতিদিন একজন নারী গড়ে একজন পুরুষের তুলনায় প্রায় 3 গুণ সময় এমন কাজ করে, যা জাতীয় আয়ের হিসাবে অন্তর্ভুক্ত হয় না। অর্থনৈতিক উন্নয়নের জন্য নারীকে চতুর্থ শিল্প বিপ্লবের যোগ্য করে তুলতে হবে। এক্ষেত্রে মানসম্মত শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞান, প্রশিক্ষণ ও কাজের আরো সুযোগ সৃষ্টি করতে হবে। অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে উন্নয়নও তত বাড়বে, কারণ জনসংখ্যার অর্ধেকই নারী। তাছাড়া বর্তমানে টেকসই উন্নয়ন প্রকল্প এসডি এর 5 নম্বর লক্ষ্য লিঙ্গ সমতা অর্জন এবং সব নারী ও মেয়ের ক্ষমতায়ন করা। সে পথ ধরে এগিয়ে চলছে বাংলাদেশ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও পিছিয়ে নেই দেশের নারীরা। ক্ষুদ্র নিয়ন্ত্রণ সংস্থা এমআরআই সর্বশেষ হিসাব অনুযায়ী 2018 সালের জুনে দেশে ক্ষুদ্র ঋণের গ্রাহক সংখ্যা ছিল 2,52,80,000। এর 90%ই নারী। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের তথ্য মতে দেশের মোট ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের 35% নারী উদ্যোক্তা।
একটি দেশের উদ্যোক্তাদের মধ্যে কতজন নারী, এই হিসাবে বিশ্বের 54টি দেশের মধ্যে বাংলাদেশ আছে 6 নম্বরে। বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংখ্যা প্রায় 23 লাখ। পরিসংখ্যানগুলোর তথ্য অনুযায়ী ব্যবস্থাপনা পর্যায়ে শ্রমজীবীদের মধ্যে 10.70% নারী। এছাড়া পেশাজীবীদের মধ্যে 32.50%, কারিগরি সহযোগিতায় 15.10%, পাইকারি বাণিজ্যে 9.20% নারী। শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়ে নিয়োজিতদের প্রায় 12.30% নারী। দায়িত্বের পাশাপাশি বেতনের ক্ষেত্রেও নারীরা বৈষম্যের শিকার। কর্মজীবী নারীদের নিরাপত্তার জন্য আবাসন, পরিবহন ও বাচ্চাদের ডে কেয়ার সেন্টারের অপ্রতুলতা। নারীদের চলাচলের পথে জন্য পৃথক ওয়াশরুম, নামাজের ঘর ও বাচ্চাদের খাওয়ানোর জন্য পৃথক ব্রেস্ট ফিডিং রুম নেই বললেই চলে। খোদ রাজধানীতেই নারীদের ব্যবহার উপযোগী মাত্র 26টি টয়লেট রয়েছে। সাম্প্রতিককালে বেসরকারি উন্নয়ন সংস্থার একটি রিপোর্টে বলা হয়েছে, দেশে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের সংখ্যা 63%, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে নারী বান্ধব টয়লেট 1% নেই। এজন্য অনেক নারী নানা রকম জটিল রোগে ভুগছেন, যার ফলে সর্বোপরি অনেক ক্ষেত্রে ঢাকা শহরে নারী বন্ধ পরিবেশ তৈরি হয়নি। উল্লেখ্য যে সরকার মাতৃত্বকালীন ছুটি 6 মাস নির্ধারণ করে দিলেও অনেক বেসরকারি প্রতিষ্ঠান 3 মাসের বেশি ছুটির অনুমোদন দেয় না। গত 10 মে 2020 সাল সারা বিশ্বে মা দিবস পালন করা হয়। মা শব্দটি ছোট হলে এর পরিধি বিশাল। নিষ্ঠা সহকারে দায়িত্ব পালনে মায়েরা থাকেন সন্তানদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। মা হিসাবে একজন নারীকে যেমন আমরা সকলে শ্রদ্ধা করি, তেমনি সকল নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আমাদের দায়িত্ব। পাশাপাশি কর্মজীবী নারীদের জন্য কর্মজীবনের সহকর্মীদের হিংসা বিদ্বেষ বাদ দিয়ে পারস্পরিক সহানুভূতিশীল মনোভাব পোষণ করাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য শোনার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ করছি প্রফেসর ডক্টর আরিন আক্তার ম্যাডামকে, যে আসলে আমাদের যে আমরা স্ট্রেসের কথা বলছি এবং স্ট্রেস এবং হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ম্যাডাম যদি আপনি একটু কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করেন যে এই বিষয়ে কোনো ধরনের থিওরি প্র্যাকটিস আসলে হয় কিনা, যেহেতু আপনি আমরা বাংলাদেশে ওবি অর্গানাইজেশনাল বিহেভিয়ার হিসেবে আপনি কাজ করছেন এই ফিল্ডে। জি ম্যাডাম, যদি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মুকুল। আমি মন্ত্রমুগ্ধ হয়ে আপনার এই 12 মিনিট ধরে আপনি এত ডেটা দিয়েছেন যে সেটা শুনছিলাম, যে এত ডেটা আপনি দিয়েছেন। যাই হোক, আমি থিওরি যদি বলেন যে স্ট্রেসের উপর যে থিওরি আমরা যদি বলি, আমরা নারী পরে আসি, উইমেন পরে আসি। প্রথমে যেহেতু আমাদের স্ট্রেস নিয়ে কথা, সেই স্ট্রেস আমি কমন থিওরিতে যদি যাই, এখানে 4টা থিওরি আছে। প্রথমটা হচ্ছে আপনার পার্সন এনভায়রনমেন্ট ফিট থিওরি, যেখানে একটা পার্সনের যে আপনার রিসোর্স, স্কিল, অ্যাবিলিটি, যেটা আমরা KS এ বলি, সেটার সাথে আপনার তার যে ওয়ার্ক এনভায়রনমেন্টের যে ডিমান্ড, এইটার যদি কনফ্লিক্ট হয়, যদি এমন হয় যে এনভায়রনমেন্ট ইজ ডিমান্ডিং মোর দেন হিজ অর হার স্কিল, তখন কিন্তু একটা আপনার স্ট্রেস তৈরি হয় একটা মানুষের মধ্যে। সেকেন্ড যে থিওরিটা আছে আপনার এখানে, সেটা হচ্ছে আপনার জব ডিমান্ড কন্ট্রোল থিওরি। পরে যদিও এটা সাপোর্ট আসছে। এখানে যেটা বলা হচ্ছে যে আগের থিওরির মতোই এখানে ওয়ার্কলোড, কনফ্লিক্ট, একটা মানুষের রোল কনফ্লিক্ট, এইটার সাথে যে জবের যে আপনার কন্ট্রাক্ট অর্থাৎ অথরিটি, আপনার কন্ট্রোল, যেটা আপনার বলছে অথরিটি তাকে কতটুকু দেওয়া হচ্ছে, তার স্কিলের কতটুকু ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করেও আপনার অনেক সময় স্ট্রেস তৈরি হতে পারে। একটা মেয়ে হতে পারে যে একটা মানুষের আপনার স্কিল অনেক বেশি, কিন্তু তাকে সেটা ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে না, হতে পারে সেটা। আমরা থার্ড যে থিওরিটা আছে সেটা হচ্ছে এফোর্ট রিওয়ার্ড ইমব্যালেন্স। এটা থিওরিটার নাম না জানলে এটা সবাই জানে যে আমরা যে এফোর্টটা দেবো একটা অর্গানাইজেশনে, আমরা বাড়িতে পরে আসি, এই এফোর্টটা দেওয়ার এগেনস্টে আমার যে রিওয়ার্ড, সেই রিওয়ার্ডটা যখন কম হয় তখন এটা একটা স্ট্রেস তৈরি করে। আর ফোর্থ যেটা আমরা বলছি ট্রানজাকশনাল মডেল, এখানে ইন্ডিভিজুয়াল আপনার যে পার্সোনালিটি, ভ্যালুস, রিলিজিয়াস আপনার মতামত সবকিছু মিলে তার সাথে যদি যে এনভায়রনমেন্টে সে জব করছে যে ক্ল্যাশ করে, তখন স্ট্রেস তৈরি হয়। আমি থার্ড মডেলে আসি, যেটা হচ্ছে আপনার এফোর্ট আর রিওয়ার্ড যে মডেল। আপনি যে ডেটাগুলো দিয়েছেন সেখানে যদি আমি ফিরে আসি, যে একটা ফিমেল ওয়েদার হি ইজ ওয়ার্কিং অর নট, সে কিন্তু কাজ করে। বড় কথা হচ্ছে সে কাজ করে, সে অর্গানাইজেশনে কাজ করে, নাহলে সে বাসায় করে। এখন যখন সে অর্গানাইজেশনে কাজ করছে তখন সে তো একটা রিওয়ার্ড পাচ্ছে, তাকে ফিরে এসে কিন্তু বাসায় একটা তার রোল আছে। এই যে বিভিন্ন রকম রোল তার প্লে করা, অর্গানাইজেশন, সে হয়তো একটা ম্যানেজার,
বা ইভেন একটা ওয়ার্কারই যদি আমি বলি, বাসায় আসার পর কিন্তু সে কারো ওয়াইফ, কারো মা, কারো ছেলের বউ, কারো বোন, এই বাসাতে তার ফ্যামিলিতে যে তার কাছে যে চাহিদা, ডিমান্ড, সে অনেক সময় সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারে না, তখন তার মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়। এখন আমরা যারা বিজনেসের স্টুডেন্ট তারা কিন্তু, বা অ্যাকাউন্টিং যারা পড়েন তারা জানেন যে গুড উইল একটা ফ্যাক্টর আছে। গুড উইল, এই গুড উইলটার কিন্তু কোনো আপনার নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, এটা পারসেপশনের উপর ডিপেন্ড করে। একটা অর্গানাইজেশন বলতে পারে আমার গুড উইল আপনার 6 মিলিয়ন, সেম আরেকজন বলতে পারে না তোমার 6 মিলিয়ন না, তোমার গুডউইল খুব জোর 4 মিলিয়ন। ফ্যামিলিতে যখন ব্যাক করার পর যখন এই যে স্ট্রেসটা, এই রিওয়ার্ডটা কিন্তু অনেক সময় একটা থ্যাঙ্কস হতে পারে, নন ফাইন্যান্সিয়াল বেনিফিট। এই থ্যাঙ্কসটা যখন পাওয়া যায় না তখনই কিন্তু আপনার কি হয়, স্ট্রেসটা তৈরি হয়। আমার কাছে যেটা মনে হয় যে স্ট্রেসটা মোর রিলেটেড উইথ দ্য টাইম ম্যানেজমেন্ট। উই হ্যাভ 24 আওয়ার্স প্রত্যেকেরই। 24 আওয়ার্স আমাকে কতটা কাজ করতে দেয়া হচ্ছে, সেই কাজটা যদি এমন হয় যে আমরা ওই সময়টা যথেষ্ট না, অ্যাকচুয়ালি তখন স্ট্রেস তৈরি হয়। তো এই থিওরিগুলো এখানে আমি এক্ষেত্রে আপনার একটা কথা শেয়ার না করলেই না, সেটা হচ্ছে যে আপনার বকুল খুব ভালো বলতে পারবে, জাস্ট 2 দিন আগে 31শে মে আমাদের এসএসসি রেজাল্ট দিয়েছে, এবং 1 তারিখে আমি খবরের কাগজটা পড়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি 6 জনের কথা জেনেছি, আমি জানি না এই সংখ্যা আরো বেশি কিনা। 6 জন সুইসাইড করেছে রেজাল্ট খারাপ হওয়ার কারণে। এখন দেখেন এটাও তো একটা স্ট্রেস, রাইট কিনা? স্ট্রেসের লাস্ট পর্যায়ে এসে মানুষ অনেক রকম আপনার বার্ন আউট হতে পারে, প্রেশারটা না নিতে পারে, মেন্টাল, আমরা বলছি ফিজিক্যাল, মেন্টাল। বাট এই 4টা থিওরিকে যদি আমরা কনক্লুশন করি, সামারি করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড এনি স্ট্রেস। মেবি একজন টাইপ করতে পারে অনেক দ্রুত গতিতে, আমি করছি হয়তো কম গতিতে। আমাদের বস দুজনের একসাথে যখন আমাকে মোটিভেট যদি করে যে তুমি স্লো টাইপিং এ তুমি আর একটু ফাস্ট হও, তাহলে আমার এক ধরনের স্ট্রেস, দ্যাট ইজ পজিটিভ চ্যালেঞ্জ। যখন আমাকে ছোট করবে, দ্যাট ইজ অলসো স্ট্রেস, দ্যাট ইজ নেগেটিভ স্ট্রেস। অ্যাকচুয়ালি উই আর মোর কনসার্ন অ্যাবাউট দ্য নেগেটিভ স্ট্রেস। ওকে, থ্যাংক ইউ মুকুল। জি ম্যাডাম, জি থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সুন্দর উপস্থাপনার জন্য, এবং থিওরিগুলো আসলে আমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ারের সাথে, স্পেসের সাথে এগুলো খুবই রেলিভেন্ট। আমরা যারা আসলে বিজনেসের স্টুডেন্ট সেটা আমরা মোটামুটি পরিচিত। জি ধন্যবাদ ম্যাডাম। আমরা আবার যে কোনো রেলেভেন্ট হলে আপনার কাছে আমরা ফিরে আসবো। জি, এখন আমি অনুরোধ করছি শামিমা বেগম রত্না, ওনাকে অনুরোধ করছি। আমরা জানি আপনি কর্পোরেট ট্রেনার, বিভিন্ন ট্রেনিং সেশন গুলো কন্ডাক্ট করেন এবং ফ্যামিলিটা সুন্দর ম্যানেজ করছেন। তো আসলে ফ্যামিলি মেইনটেনেন্স করার পাশাপাশি যখন আপনি ট্রেনিং কারণ বিভিন্ন সেশনে আপনাকে ট্রেনিং দিতে হচ্ছে, কি ধরনের আপনি স্ট্রেস গুলা কিভাবে ওভারকাম করেন? ধন্যবাদ। ইনফ্যাক্ট ধন্যবাদ মুকুল কোশ্চেনের জন্য। আমি আনসারে চলে যাই। সো আমার কাছে যেটা মনে হয় যে আমি আসলে এক্সপেকটেশনটা সবসময় আমি যেটা ট্রাই করি সেটা হচ্ছে যে অন্যরা আমার কাছ থেকে কি এক্সপেক্ট করতে পারে সেটা আমি লিমিটের মধ্যে রাখার চেষ্টা করি। আমি সাবানা না, আমি বাইরে কাজ করব, বাসায় এসে সুন্দর করে রান্না করব, সুন্দর করে পরিবেশন করব, এটা যদি কেউ এক্সপেক্ট করে আমি ওইখানেই তাকে থামিয়ে দিই। সো আমাদের যে ক্যাপাবিলিটিসটা আছে সেটা আমাদের জানতে হবে। যে একটু আগে আইরিন আপা বলছিলেন যে আমাদের 24 আওয়ার্সই কিন্তু আছে। আমার যেমন 24 আওয়ার্স আছে, আমার হাজবেন্ডের 24 আওয়ার্স আছে, আমার সাথে যে অ্যাসিস্ট্যান্টরা কাজ করছেন তাদের সবারই 24 আওয়ার্স আছে। সো নো ওয়ান ক্যান এক্সপেক্ট যে আমি 48 আওয়ার্স এর কাজ করব 24 আওয়ার্সে এবং অন্য কেউ হয়তো 3-4 ঘন্টা কাজ করবে, রাইট? তো আমার শুরুতে মানে আমার সংসারের শুরুতে, আমার ক্যারিয়ারের শুরুতে আমি ফার্স্টে কিন্তু ডিফাইন করে দিয়েছিলাম যে হোয়াট আই ক্যান ডু। তো 50% শেয়ার, এটা আমার হাজবেন্ডও জানে যে আমি আসলে 50% সংসারের যে কাজ আছে, হাউস হোল্ড চোরস যেগুলো আছে সেগুলো আমি 50%ই করব, এর বেশি আমি করব না। তো আমি স্ট্রেস নেই না, আমি চাই না যে কেউ আমার কাছে আনডিউ এক্সপেক্ট করুক। আমি এক্সপেকটেশনে আমি সাবানাপা হওয়ার চেষ্টা করব, তারপর আমি স্ট্রেস হব, সেটা আমি কাউকে হওয়ার সুযোগ দিই না। ধরেন একজন রিলেটিভ আসলো,
সে এসে বললো শব্দ, আমার মনে হয় আমরা কি আজানটা শেষ হওয়ার জন্য ওয়েট করবো নাকি আমার মনে হয় কন্টিনিউ করতে পারি না? হ্যাঁ কন্টিনিউ, যেহেতু লাইভ চলছে কন্টিনিউ করেন। রাইট। তো একজন ধরেন আমার বাসায় গেস্ট এসছে, তো আমি বাইরে সারাদিন ট্রেনিং করানোর পরে কিন্তু বাসায় এসে আমি অনেক বেশি রান্না টান্না করে আমি গেস্টকে এন্টারটেইন করতে পারবো না, রাইট? তো সেই যদি আমি ধরেন একজন আমার কলিগ আসবে, আমাকে বললো আপা আসতেছে আপনার বাসায়, তো আমি বললাম ওকে ঠিক আছে আমরা গল্প করব, তো আমি বাইরে থেকে ডেফিনেটলি খাবার অর্ডার করব। তো ধরেন একজন বললো যে আপা আমি তো ভাবছিলাম আপনি রান্না করবেন, আমি ভাবছি আপনি খাবেন, আমার হাত তো আর খাবেন না, খাবার খাবেন তাই না? তো ইটস ফাইন যদি আমি রান্না না করে থাকি, তো আমাদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার ছিল, তো এই জন্যই আমি রান্না করাটা জরুরি মনে করি নাই। তো ইটস ফাইন। তো কে কতটুকু, আমার গেস্টরাও কতটুকু এক্সপেক্ট করতে পারে, আমার বাসায় যদি কেউ এক্সপেক্ট করে যে না আমি বাসার সব কাজ আমি করব, সেটাও যে এক্সপেকটেশন হওয়া উচিত না সেটা কিন্তু সবাই জানে। তো আমি স্ট্রেসটা আমার উপর নেই না, বাকি সবাই স্ট্রেসে থাকুক, আমি স্ট্রেস ফ্রি থাকতে চাই। তো আমি যতটুকু করব ততটুকুই আমি কমিট করি, এর চেয়ে বেশি আমি কমিট করি না। ধন্যবাদ। জি থ্যাংক ইউ, আপনি অনেক লাকি যে আরেকজনকে স্ট্রেস দিচ্ছেন। হ্যাঁ সেটা আমি স্ট্রেস দিচ্ছি না। আমাদের আসলে যেটা মানে আমি যেটা মনে করি যে আমাদের সোসাইটিটা, আমরা একটা ট্রান্সফরমেশনের মধ্যে আছি। আমরা যেই নারীরা এখন কাজে ঢুকেছি, আমরা কিন্তু একটা ট্রান্সফরমেশনাল সোসাইটি। আমার মা কিন্তু কখনো বাইরে গিয়ে কাজ করেনি, তখন কিন্তু ইকুয়াল ডিভাইডেশন অফ ওয়ার্ক ছিল। বাবা বাইরে কাজ করেছে 100%, আমার মা 100% বাসায় কাজ করেছে, সো ইট ওয়াজ ইকুয়াল। দেন আমরা যখন বাইরে কাজ করছি তখন কিন্তু সেটা আর যদি দেখা যায় যে বাসায় বাইরে 100% কাজ করছি, বাসায় এসে আমি 100% কাজ করি, তাহলে কিন্তু সেটা ইকুয়াল হলো না। তো নেক্সট জেনারেশনে কিন্তু দেখা যাবে আবার সমান হয়ে গেছে, সবাই বাসার কাজও ইকুয়াল করছে, বাইরের কাজও ইকুয়াল করছে। তো আমরাই কিন্তু এমন একটা জেনারেশন যারা সাফার করছি। তো আমার নেক্সট জেনারেশন, আমি যদি দেখি আমার ছেলে কাজ করছেন, আমার ছেলের বউ কাজ করছে, তো ডেফিনেটলি আমি বলবো যে তোমাকে আমি কি মানুষ করলাম। বাট আমাদের আগের জেনারেশন কিন্তু সেই কথাটা বলবে না। জি জি থ্যাংক ইউ শামীমা রত্না, আই গট দ্য পয়েন্ট অ্যাকচুয়ালি। যে আমরা একটু আইরিন ম্যাডামের কাছে আসতে চাচ্ছি যে এই বিষয়ে আসলে কোনো ধরনের স্ট্রেসের উপরে কোনো ধরনের গবেষণা আছে কিনা, বিকজ আপনি এটা নিয়ে রিসার্চ করতেন অনেক বছর যাবত। যে একটু আইরিন ম্যাডাম গবেষণা যদি বলেন আপনার স্ট্রেসের উপর এত গবেষণা, ইন্টারেস্টিংলি এই গবেষণার একটা মেজরিটি পার্ট কিন্তু মেলরা করেছে, কিন্তু সমাজের মানে গবেষণা করেই শেষ, সেটার কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাই না। কেন পাই না বলছি, সেটার কারণ সেটা হচ্ছে যে আমরা একটা জীবনের তো একটা বয়স পার করে এসেছি, অনেক ফ্রেন্ড সার্কেলের আজকে তো মানে এমন একটা সময় আসছে হয়তো এরই মধ্যে আমরা বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এত মানুষের সাথে কথা হয়, প্রত্যেককে আমি দেখেছি যে আপনার কিছু স্ট্রেস রয়ে গেছে। তো এখন যাই হোক, আমি একটা গবেষণার যেটা রিসেন্ট আমি যদি বলি, আপনার ইউএসএ হয়েছে আপনার এই কোভিডের সময়, যে কোভিডের সময় দেখা গেছে যে আপনার কয়েকটা জিনিস খুব বেড়ে গেছে। একটা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে ডিভোর্স রেট, ভায়োলেন্স, এই দুটো এত বেড়েছে। আমরা ডেভেলপিং কান্ট্রির কথা বলবো না, আমি এখানে ডেভেলপ কান্ট্রির এক্সাম্পল দিচ্ছি। তো রিসেন্টলি এই যে 20 তারিখ এপ্রিলের আপনার ইউএসএ একটা পলিসি ডেভেলপ করেছে, যে পলিসিতে 3টা জিনিসকে খুবই ফোকাস দিয়েছে। একটা হচ্ছে আপনার ইকুয়ালিটি, যে আপনার দুজনকে ইকুয়াল ভাবে দেখতে হবে, জেন্ডার ইকুয়ালিটি। সেকেন্ড যেটা বলা হয়েছে যে চেঞ্জ, আমরা যে বিভিন্ন চেঞ্জ আসছে সমাজে, এই চেঞ্জটাকে ট্রান্সফর্ম করা। সুতরাং হচ্ছে আপনার জবের মধ্যে একটা ইকুয়ালিটি আনতে হবে। এই যে একটু আগে রত্না যেটা বলছিলেন যে তার বাবা বাইরে 100% দিয়েছেন, মা দিয়েছেন 100% বাসায়, কিন্তু এখন যে আমরা একটা চেঞ্জের মধ্যে আসছি, আমিও বাইরে যাচ্ছি, আমার হাজবেন্ডও বাইরে যাচ্ছে, এবং এটা সংখ্যা শুধু আমাদের না, ওয়ার্কিং ক্লাসেও আছে। ফিরে যখন আবার আসছি, কিছু জায়গায় তো আমরা ছেলে মেয়ে আলাদা, একটা মেয়ের যে একটা বাচ্চার জন্ম দিবে, একটা ছেলে দেবে না, কিন্তু আপনার খাওয়ার যে ক্ষুধা, সেটা তো আল্লাহ সবাইকে সমান দিয়েছে। আল্লাহ যদি বলি, গড বলি, যাই বলি না কেন, যদি ক্ষুধা সবার সমান হয়, রান্না বা ঘরের কিছু কাজ যদি দায়িত্বটা ভাগ করে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো ওখানে আমরা প্রথম যেটা আপনারা শর্ত দিয়েছি যে এনশিওর উইমেন রেসপন্সিবিলিটি ইন অল প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং। দেখেন, অর্থাৎ মেয়েদেরকে অনেক জায়গায় ডিসিশন মেকিং এ রাখা হয় না। এখন আমরা গ্লাস সিলিং এর কথা বলি,
গ্লাস সিলিং নিয়ে এখনো রিসার্চ করা হচ্ছে। আমি ইন দ্য মিন টাইম একটুখানি বলে নিই, এখানে আপনার ডক্টর শাকিলা ইয়াসমিন আছে, বাই দ্য ওয়ে শি ইজ মাই ক্লাসমেট। আমরা একসাথে অনেক রিসার্চ করেছি এবং করছি। তো আমাদের রিসার্চের কিন্তু একটা বড় অংশ ফোকাস কিন্তু ফিমেল, এবং সেখানে গিয়ে আমরা কিছু নাকি রিসার্চ করতে গিয়ে দেখেছি যে আপনার উইমেন ডিরেক্টর সংখ্যা খুবই কম ব্যাংকে, বিভিন্ন জায়গায়। অর্থাৎ উইমেনদের ডিসিশন মেকিং এ কম রাখা হয়। অর্থাৎ এটা এনশিওর করা যে উইমেনরা ডিসিশন মেকিং এ আসবে, নট ইন অর্গানাইজেশন, হোম, বাসাতেও আসতে হবে। ইকুয়ালিটির কথা বলা হয়েছে। আর থার্ড যেটা বলা হয়েছে সোশ্যাল প্রোটেকশন। এটা কেন বলা হয়েছে? কারণ হচ্ছে ভায়োলেন্স, ডিভোর্স বাড়ছে। সুতরাং এই যে একটা মেয়ে, আমরা বাংলাদেশে অনেক সময় দেখি যে একটা মেয়ে, আমি যদি আগে থেকে শুরু করি, একটা মেয়ের সংসারে অশান্তি হলে তার প্রথম প্রশ্ন আমি কোথায় যাব। অনেক সময় একটা সময় দেখা গেছে বাবা মারাও এটাকে একসেপ্ট করছে না, তার কিন্তু কোনো যাওয়ার জায়গা নেই। সেই সময় কি ছিল জানেন? গন্ডগোলের পর আপনার সুইসাইড রেট বেশি ছিল, এখন সুইসাইড রেটটা কমেছে, সেপারেশন বেড়েছে। অর্থাৎ সমাধান, গন্ডগোলের সমাধান কিন্তু এখন ধরনটা ভিন্ন। এখন কোনটা আমাদের কাছে আপনার কাম্য? আমরা যদি বলি সোসাইটিতে, সুইসাইডের থেকে সেপারেশন বেটার আমার কাছে, এই দুটো এস এর মধ্যে। আই লাইক সেপারেশন রাদার দেন সুইসাইড। ঠিক আছে? কারণ এই ঘটনা আমার মেয়ের জন্য হতে পারে, আমার বোনের জন্য হতে পারে, আমার ফ্রেন্ডের জন্য হতে পারে। তো রিসার্চে এটা আমি রিসেন্ট রিসার্চের কথা যেটা বললাম, যেটা ইউএস এর যে পলিসি, এটা রিসার্চের উপর যে এত ভায়োলেন্স বেড়েছে, এইটার কারণে তারা এই 3টা পলিসি ডেভেলপ করা হয়েছে। আর অন্যান্য তো অনেক রিসার্চ আছে স্ট্রেসের উপর, বিভিন্ন, আমরা পরে আবারও বলবো যে কোন কোন জায়গায় এগুলো রিসার্চ করা হয়েছে, রেজাল্ট কি, এবং আমরা কোথায় কোথায় ফেস করছি। ধন্যবাদ মুকুল। জি জি, থ্যাংক ইউ ম্যাডাম আপনার সুন্দর ব্যাখ্যা করার জন্য। জি, আমরা একটু আসতে চাচ্ছিলাম শাকিলা ইয়াসমিন ম্যাডামের কাছে। যেহেতু আপনি ইউনিভার্সিটি টিচার হিসেবে কাজ করছেন, প্লাস হচ্ছে বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন আইবিএ ঢাকা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে এই যে অতিরিক্ত একটি দায়িত্ব, এই অতিরিক্ত দায়িত্বটা আপনি কতটুকু উপভোগ করছেন বা কতটুকু স্ট্রেস ফিল করছেন বলে আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ মুকুল। অ্যাকচুয়ালি টিচিং তো শুধু টিচিং না, টিচিং প্রফেশন সম্পর্কে আসলে আমাদের সোসাইটিতে এখনো একটা মিসকনসেপশন আছে, যারা অন্য প্রফেশনের তাদের মধ্যে বিশেষ করে মানুষের মনে, জেনারেল পিপলের একটা আইডিয়া যে টিচিং মানে হলো শুধু ক্লাস নেয়া, বাট টিচিং ইজ নট অনলি ক্লাস নেয়া। এর বাইরে আমাদের অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হয়, আমাদের রিসার্চ করতে হয়। তো প্রথম যে স্ট্রেসটা আমি ফিল করি, ইভেন আমি প্রোগ্রামের দায়িত্ব নেওয়ার আগেও, যেটা সবসময় আমি এনকাউন্টার করেছি, সেটা হলো যে যখনই ইউনিভার্সিটি যাওয়ার কথা আসে, ফ্যামিলি হোক বা বন্ধুরা হোক, তাদের নেক্সট কোয়েশ্চেন হলো তোর কি ক্লাস আছে? যে শুধু ক্লাস থাকলে ইউনিভার্সিটিতে যেতে হয়। এবং এই প্রশ্নটা কিন্তু ইন মোস্ট কেসেস মেয়েরা ফেস করে, ছেলে কলিগরা কিন্তু এই প্রশ্নটা ফেস করে না। ঠিক আছে? তো এটা হলো স্টার্টিং পয়েন্ট আমাদের স্ট্রেসের। আর বিশেষ করে যারা আমরা টিচিং আছি, ইউনিভার্সিটি টিচিং আছি, তাদের স্ট্রেসের স্টার্টিং পয়েন্টটা এখানে, যে তারা সবাই ভাবছে যে শুধু গিয়ে ক্লাসটা নিলেই আমার কাছে, কিন্তু ক্লাসের যে একটা প্রিপারেশন আছে, ক্লাসের জন্য যে আমাকে গবেষণা করতে হয়, সেই ব্যাপারটা কারো মাথায় থাকে না। সো এটা একটা ব্যাপার। আর আপনি যে প্রশ্নটা করলেন যে প্রোগ্রামের দায়িত্ব এবং পাশাপাশি আমার টিচিং, হ্যাঁ, এটার জন্য কিছু এডিশনাল স্ট্রেস আছে। বাট যখন আমি দায়িত্ব নিয়েছি আজকে থেকে 2 বছর আগে, আমি দায়িত্বটা নিয়েছি উইথ এ পজিটিভ মাইন্ড, যে আসলে আমাদের প্রোগ্রামে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিপ্লিন, এইসব আইবিএর এইসব অ্যাসপেক্টে অনেক কিছু চেঞ্জ করার জায়গা আছে, ইভেন কারিকুলাম ডেভেলপমেন্টেও অনেক চেঞ্জের জায়গা আছে। তো এই কয়েকটা কতগুলো গোল মাথায় নিয়েই আমি কাজটা শুরু করি। কিন্তু শুরু করার পরে যেটা হয়েছে যে মানে এখানে অনেকগুলো ডে টু ডে অ্যাক্টিভিটিস চলে আসে। ঠিক আছে? আর ইউনিভার্সিটির অর্গানোগ্রামে অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন গুলোতে কিন্তু অথরিটি নাই, আছে রেসপন্সিবিলিটি। কারণ এখানে সবাই আমার কলিগ, এবং সাম অফ দ্য পিপল আমার সিনিয়র কলিগ, তাদের উপরে আমার তো অথরিটি নাই, বরং ওনারা আমাকে ডিকটেট করবে।
ঠিক আছে, ওনারা মনে করেন বিকজ অফ দেয়ার এজ, বিকজ অফ দেয়ার লঙ্গার এক্সপিরিয়েন্স, দে থিঙ্ক দ্যাট দে হ্যাভ অথরিটি টু গাইড। তো এই জায়গাটা একটা স্ট্রেসফুল জায়গা, এই জায়গাটা ম্যানেজ করা। কারণ অ্যাট দ্য সেম টাইম দে আর সবাই আমরা বলি, কেউ কারো সাথে রিপোর্টিং রিলেশনশিপ নাই, বাট উই হ্যাভ টু গেট দ্য জব ডান। ঠিক আছে, এই জায়গাটা একটা স্ট্রেস। এর বাইরে আরেকটা জিনিস বলবো, এই পার্সপেক্টিভ অফ একাডেমিয়া, যে আসলে টিচাররা তো নর্মালি একটা ক্লাসে লিডারশিপ মডেল রিপ্রেজেন্ট করে, সেই জন্য মোস্ট অফ দ্য টিচার্স আর ওপিনিয়ন লিডার্স। তো যার যেটা পারসেপশন, যার যেটা ওপিনিয়ন, তারা সবসময় সেটা দে হ্যাভ হান্ড্রেডস অফ লজিক টু ডিফেন্ড দ্যাট। অ্যান্ড উই নো যে যখন একটা জায়গায় 20 জন টিচার, 20 জন মানুষ আছে, 20 জনের 20টা পার্সপেক্টিভ, 20টা না হলেও 10টা বার ডিফারেন্ট পার্সপেক্টিভ। কিন্তু যখন সবাই স্ট্রং ওপিনিয়ন লিডার, তখন এই পার্সপেক্টিভ গুলোকে মধ্যে নেগোশিয়েট করে একটা কাজ বের করে নিয়ে আসে। সেটা অনেক সময় মানে যেভাবে আমরা প্ল্যান করি যে কাজটা হয়ে যাবে, তার থেকে বেশি সময় নেয়। সেটা তখন ফিলস লাইক যে আই এম নট প্রোডাক্টিভ এনাফ। ঠিক আছে, সেই জায়গায় আবার আরেকটা স্ট্রেস তৈরি হয়। এরপরে আছি যে ফ্যামিলি আর ওয়ার্কের ব্যালেন্সটা, যেটা আইন আপা বললেন সুন্দর করে, যে আমাদের সবারই 24 আওয়ার টাইম, বাট এই 24 আওয়ার টাইমের মধ্যে আমরা যারা ওয়ার্কিং ওমেন আর যারা লাইক এমন একটা ক্যারিয়ারে আছি, বিশেষ করে আজকালকার ক্যারিয়ার সব প্রফেশনেই এখন ক্যারিয়ার আর ভেরি ডিমান্ডিং। আমাদের যদিও আমরা বলি 8 আওয়ার ওয়ার্কিং আওয়ার, কিন্তু আসলে 8 আওয়ার ডে কারোর জন্যই প্রযোজ্য না। ওয়ার্কিং আওয়ার অ্যাটলিস্ট বিকামস 12 আওয়ার, ইভেন মোর দ্যান দ্যাট, 24/7 ডেজ। তো এর উপরে মেয়েদের জন্য আবার এডিশনাল দায়িত্ব, রেজিং কিডস, ম্যানেজিং ফ্যামিলি। তো আমি বলি যে মেয়েরা আসলে 3টা ফুল টাইম জব করে। ঠিক আছে, একটা তার ওয়ার্ক, আরেকটা তার ফ্যামিলি ম্যানেজমেন্ট, আরেকটা রেজিং কিডস। তো এই 3টা ফুল টাইম ওয়ার্ক উইদিন 24 আওয়ার, এটা নেক্সট টু ইম্পসিবল। সেজন্য এভরিওয়ান, সবাই, শুধু আমি না, সবাই স্ট্রেসড আউট। এখন এই স্ট্রেস থেকে বের হওয়ার উপায়টা কি? স্ট্রেস থেকে বের হওয়ার উপায়টা হলো, সহজ উপায়। আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম, টিফানি ডুফোর, ড্রপ দ্য বল। তো ড্রপ দ্য বল, টিফানি ডুফোর যে আর্গুমেন্ট, সেটা হলো যে আমাদের নিজেদের থেকে নিজের প্রতি এক্সপেকটেশনটা কমিয়ে আনা, যেটা শামিমা বলছে, যে আমি ক্রিয়েট করবো, পিপল ক্যান এক্সপেক্ট ফ্রম মি। আমি যদি মানে ট্র্যাডিশনাল প্যাট্রিয়ার্কাল সিস্টেমে জেন্ডার ডিভাইডটা মেনে নিই, অ্যাকসেপ্ট করে নিই, এবং আমার মাথায় যদি থাকে যে আমি বিং আ মাদার অফ কিডস, আমি রেসপন্সিবল টু রেজ মাই কিডস, ঠিক আছে, আমার থেকে বেটার আর কেউ পারে না, সেটা যতক্ষণ আমি নিজে বিলিভ করবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি স্ট্রেস থেকে বের হতে পারবো। আমাকে বিলিভ করতে হবে আমি শুধু একা রেসপন্সিবল না। ঠিক আছে, আমাকে বিলিভ করতে হবে যে আমার পার্টনার, আমার যে হাজবেন্ড আছে, আমার ফ্যামিলিতে যে আরো লোকজন আছে, তারাও ইকুয়ালি capable of raising the kids, equally capable of taking the household duties. এটা যখন আমি বিলিভ করতে শিখবো, তখনই কিন্তু আমি এটাকে লেট ইট গো করতে পারবো। আমি নিজের উপর স্ট্রেস নিব না, তখন আমি আমি রিল্যাক্সড ফিল করবো। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি দেখেছি আমাদের নট অনলি ইন আওয়ার সাবকন্টিনেন্টে, শুধু আমাদের সোসাইটিতে না, আমি যখন বাইরে পড়াশোনা করেছি তখনও দেখেছি ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইভেন ডেভেলপ কান্ট্রি, মেয়েরা সবসময়ই ওই যে যেহেতু হান্ড্রেডস অফ ইয়ার ধরে আমরা ব্যাকটেরিয়াল সিস্টেমের মধ্যে বড় হয়েছি, আমরা ধরে নিই যে কিছু কিছু রেসপন্সিবিলিটি আমরা ছেলেদের থেকে বেড়ে পাই। এই ভাবাটাই কিন্তু আমাদেরকে কষ্ট দেয়, আমাদের জন্য স্ট্রেস করে। ঠিক আছে, আরেকটা জিনিস আমি বলি যে লাইক আমরা যে আমাদের মারা, খালারা, অথবা আমাদের এলডারলি যারা ফ্যামিলিতে থাকেন, তারা যে ধরে নেন যে মেয়েরা by nature they are better at household work এবং raising kids,
এবং এটা মায়ের থেকে বেটার আর কি পারে না। কিন্তু চিন্তা করেন, আমার মেয়ে 17 বছর বয়স, কিন্তু আইন আপনার মেয়ে, ও একটা বাচ্চাকে রেইজ করার জন্য সে যতটা আনাড়ি, একটা ছেলেও কিন্তু ঠিক ততটাই আনাড়ি। মানে they have no idea what to do, how to carry a child. ঠিক আছে, they have no idea how to cook. কিন্তু আমি যখনই ও ফ্যামিলি স্টার্ট করবে, আমি অল অন এ সাডেন আমি বিশ্বাস করতে শুরু করবো মেয়েটা পারবে, ছেলেটা পারবে না। এটা একটা সাংঘাতিক জি ম্যাডাম, একটা সিচুয়েশন। সো জি ম্যাডাম, আমরা বুঝতে পেরেছি আসলে বা যে স্ট্রেসটা আসলে এটা যত ফ্যামিলি মেম্বার সবাই থাকে, এটা সবার মধ্যে ডিভাইডেড করাটাই বেটার। এবং মাঝে মধ্যে যারা আমাদের ওয়ার্কিং উইমেন আছে, তা যেহেতু ফ্যামিলি অনেক ক্ষেত্রে সবার দায়িত্ব সমান, সেক্ষেত্রে তারা যাতে তাদের যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে যাতে ইনভলভ করতে পারে, তার মানে এটা তাদেরকে বিলিভ করতে হবে যে ছেলেরা আছে যারা, তারাও যাতে এই বাসার কাজগুলো ভালো মতো করতে পারে, এই বিলিভ কিন্তু তাদেরকে শেয়ার করতে হবে। এটাই। জি ধন্যবাদ ম্যাডাম। আমি বলতে চাই যে আপনাদের আসলে শুধু মেয়েরা না, ছেলেদেরও যারা আপনি কিছু বলতে চাচ্ছেন সেখান থেকে বের হয়ে আসছে। আমাদের সবারই এটা চিন্তা করা উচিত। জি জি জি। আমি একটু এটার ব্যাপারে বলতে চাই, ইফ আই মে সে সো। আমি জানি আমাকে আপনারা হয়তো কর্মজীবী নারী হিসেবে নিয়ে এসেছেন যে আমি শুধু বিজনেস আর এমপ্লয়মেন্টের সম্বন্ধে বলবো, ওয়ার্কের সম্বন্ধে বলবো, কিন্তু আমি অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু শেয়ার লিটল বিট অফ পার্সোনাল এক্সপিরিয়েন্স, ইফ আই মে সে সো। ইজ দ্যাট ওকে মুকুল? আমি বলতে পারি? জি জি জি, শিওর শিওর শিওর, নো প্রবলেম। So I grew up in a joint family যেখানে আমরা না collectively brought up হয়েছি। ভাই বোনরা আমাকে, মানে 17 জন কাজিন, আমাদের কালেকটিভ গার্ডিয়ানশিপ ছিল। ফুপুরা, খালারা, মামারা, চাচারা, বাবা মারা সবাই একটা কালেকটিভ আপব্রিঙ্গিং দিয়েছেন আমাদেরকে। সো এই জিনিসটা এখন কিন্তু আমাদের একদম চেঞ্জ হয়ে গেছে, আমরা নিউক্লিয়ার ফ্যামিলির দিকে মুভ করেছি। আমিও যখন বিয়ে হয়ে সুদূর আমেরিকায় চলে যাই, তখন আমি ভেবেছিলাম যে হ্যাঁ 50-50 is what it's going to be, but এখন after working for 24 years and having 3 children, 15, 8 and 3, আমি রিয়েলাইজ করি অনেক ক্ষেত্রে 50-50 হয় না। আমি 80% বাসার বাইরে থাকি, নাভিদ ইনফ্যাক্ট 100% বাসাটা টেক কেয়ার করেন, কিংবা আমি বাসায় একবার থাকি, উনি শুটিং এর কাজে 3 দিন ব্যস্ত থাকেন। সো আমার তখন পুরো 100% করতে হয়। সো ওই 50-50টা একটু ডিফিকাল্ট হয়ে যায় তখন। এখন ফর ইয়াং পিপল গেটিং আউট অফ দেয়ার জি, যারা আমরা যতটুকু জানি বা বিভিন্ন শোতে দেখেছি যে আমাদের নাবিদ মাহবুব ভাই সবসময় বলে যে আমি ইউএসএ তে থাকতে পুরো ফ্যামিলিকে আসলে মেইনটেইন করেছি। তার মানে সো এখানে আমি একটু যদি আমি বলতে পারি, আমি যখন আমেরিকায় যাই তখন আমি যখন আমার ফার্স্ট বেবিকে নিয়ে প্রেগন্যান্ট হই 2004 সালে, তখন নাবিদ আমাকে বলেন যে যারা তোমার এমবিএ করতে হবে। তো আমি বললাম অফকোর্স আমার এমবিএ করতে হবে, আমি তো চাই। বলে এখন তো তুমি কাজ থেকে 1-1.5 বছর ছুটি নিচ্ছ, সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? তো আমি তখন লোকাল সিটির স্যান ডিয়েগোর ইউনিভার্সিটিগুলোকে অ্যাসেস করা শুরু করি। তখন উনি আমাকে থামিয়ে বলেন যে ইউ নো হোয়াট স্যার, ওয়াই ডোন্ট ইউ ডু দিস, ওয়াই ডোন্ট ইউ এক্সপ্লোর ইউসিএলএ এন্ড ইউসি বার্কলি? তখন আমি থেমে নাবিদকে বললাম যে আপনার কি মাথা খারাপ, আমি স্যান ডিয়েগোতে থাকি, হাউ উইল আই গো টু বার্কলি? তখন নাবিদ বলে যারা আমরা পারবো, চলো ট্রাই করি। আমাকে উনি সাপোর্ট দিয়ে 5 বার জিম্যাট দিয়েছেন, 1 বার না 2 বার না, উনি আমার সাথে গিয়ে জিম্যাট দিয়েছেন, মানে টকিং অ্যাবাউট সাপোর্ট, রাইট? সো then when my baby was 5 months old, Navid and I both started at the UC Berkeley's Haas Business School MBA program. So আমরা ফ্লাই করে উইকেন্ডসে ক্লাসেস করতে যেতাম। তো তখন সবাই মনে করতো যে আর ইউ ম্যাড? Well, I guess given that Navid Mahbub is a comedian and I'm a workaholic, everybody thinks we are mad. So একটুখানি ম্যাড হতেই হয়। তো 2.5 years later I graduated and Navid 1 কোয়ার্টার করে গিয়ে উনি বলেছেন যে আমি এমবি, আমার তো মাস্টার্স করাই আছে, I have a master's, তো তুমি ক্যারি অন করো। So see, there is acceptance, there is compromise, there is letting go. There are many different aspects to managing marriage, managing a family, managing each other and managing stress. তো এটা কি স্ট্রেসফুল ছিল না? আমি ফ্লাই করে যাচ্ছি ক্লাস করতে, এখানে 1.5 দিন পরে আমি বাসায় ফেরত আসছি, আমার 5.5 মাসের বাচ্চা ওই হসপিটালে ছিল, কাওয়াসাকিস ডিজিজ হয়েছে, বিভিন্ন রকমের এলিমেন্ট হয়েছে। আমার প্রচুর শুনতে হয়েছে তুমি কি ধরনের মা, তুমি এরকম ফ্লাই করে করে এমবিএ করছো, তোমার বাচ্চাকে কে দেখছে? তো আমি বলি আমার বাচ্চাকে আমার পার্টনার, আমার হাজবেন্ড, তিনি দেখছেন, হি ইজ অ্যান ইকুয়াল প্যারেন্ট। সো আমাদের ওই মায়ের দায়িত্ব থেকে
আমাদের উইনস্টন চার্চিলের ওইসব সময় কিন্তু ইজ ভেরি পেট্রিয়ার্কাল, গিভ মি আ গুড মাদার আই উইল গিভ ইউ আ গুড নেশন। There are tons of fathers who are raising wonderful children, so give me a good parent, give me a joint collaboration of parenting that will raise good children. So this is where we have to be. আমরা যদিও পেট্রিয়ার্কিকে ছেড়ে দিতে চেষ্টা করছি, yes, but we have to appreciate the partnership that we are getting from our partners. এটা কিন্তু খুবই জরুরি, because I am one beneficiary, a big time. আমরা equality যদিও না হয়, equity is what we are trying to reach. That is extremely important. And true, I also am not a very good cook. Unfortunately, I cook 3 times a year probably, either shomai and maybe birthdays or shomai or something. I don't take pride in that. I would love to cook. Amar amma jemon, she is a fantastic cook as well. My mother-in-law, she is, for example, a superwoman. Uni kajo koren, she's a professor, IML director o chilen apnader Dhaka University te. She is a workaholic, but she's a superwoman. She can do everything at home as well. So it is about non-competitiveness. আমি কি এখন আমার mother-in-law আমি চাইলেও হতে পারছি না, because I have 12-hour work days. So it's about accepting who I am, what my goal is, and what I want. আমার ইগোটাকে অনেক দূর ছেড়ে দিতে হয়েছে, বিকজ আমিও চাই আমার বাচ্চা ম্যাচিং ক্লিপসের সাথে ম্যাচিং ড্রেস, ম্যাচিং শুজ হবে, অনেক সময় হয় না। বাট ইউ নো হোয়াট, ইটস ওকে। কন্ট্রোল ফ্রিকনেসটা চলে যেতে হবে আমাদের মধ্যে থেকে, না হলে আমরা সব ম্যানেজ করাটা ওইখানেই স্ট্রেসটা চলে আসে। যখন ইররেলেভেন্ট জিনিস নিয়ে স্ট্রেস করি, কে কি বললো, আমার মেয়ের ঠান্ডা কাশি হয়েছে আমি দেখছি না, কিংবা ভাই আমার থেকে বড় প্যারেন্ট তো আর ওনারা হবেন না, তাই না? সো you have to choose your battles, and that's where stress management I think comes in. জি থ্যাংক ইউ জারাপু। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইউএসএ তে যখন ছিলেন আপনার কোনো স্ট্রেসই ছিল না, আপনি অনেক লাকি যে বাইরে দেশে গেলে কোনো স্ট্রেস থাকে না, কারণ আমি ওই যে ছেড়ে দেওয়ার স্ট্রেস নিলে স্ট্রেস থাকে। আরেকটি জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি এখানে, তার মানে এখানে যারা আছে মোটামুটি কারো তেমন স্পেস নাই। জি আপনি যদি একটু অ্যাড করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি একটু বলি এখানে যে জারা মাহবুব তার যে ফ্যামিলি বা তার যে গল্প, সেটা হচ্ছে হাজারে একটা। That should be the model. We should follow that. লাখে একটা হতে পারে বা কোটিতে একটা। That is not the reality. হ্যাঁ, মানে that is the model যাতে আজকাল সবাই এটা যাতে পারসু করতে পারে। আমিও জানতাম যে আই উইল বি লাকি টু গেট আ পার্টনার যে আমাকে এত সাপোর্ট দিবে, এত পুশ করবে। আমি তোমাকে বলি একবার যে মানে আমি পারছি না, আমার দম আটকে আছে, সরেন আপনি আমার এখান থেকে। তখন আমাকে বলে যারা ইউ ডোন্ট নো হোয়াট ইউর পটেনশিয়াল ইজ। সো ওইটাকে আমি বলি ব্যাক অফ ম্যান। তো বলে নো, ইউ হ্যাভ টু রিচ ইউর পটেনশিয়াল। সো অফকোর্স নট এভরিবডি উইল বি লাইক দ্যাট, বাট ইফ দ্য আগুন আমার ভেতরে থাকে, ওই আগুনটা সেল করার এবিলিটিটাও আমার থাকতে হবে। আমি বিবিএ এমবিএ পড়ে যদি আমি এখন বিয়ে করে আমার শ্বশুর শাশুড়ি চান না আমি চাকরি করি, আরে হোয়াট ইজ দিস? আমাকে এত কষ্ট করে আমি টপ জিপিএ পেয়ে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী চায় না, তো আমি বিয়ে করছি কেন? 1 নম্বর, আমার বাবা মা জোর করে বিয়ে দিছে, তাহলে তো আই এম সরি আই ডিডন্ট ডু আ গুড এনাফ জব অফ সেলিং মাই ভিশন টু মাই ফ্যামিলি। আমাকে তো ওই জিনিসটা শিখতে হবে। মার্কেটিং, সেলস 101, আমার ভিশন কি আমাকে শিখতেই হবে টু সেল টু মাই ফ্যামিলি মেম্বার্স। এটা হচ্ছে দ্য ফার্স্ট স্টেপ। আমি যদি এটাই না করতে পারি, আমি কাজে গিয়ে সাকসেসফুল কি করে হব? ডেফিনেটলি। জি থ্যাংক ইউ। জি কে জানে আর অ্যাড করতে চাচ্ছিলেন? জি শাকিলা ম্যাডাম। জি আপনি। আমি যারার কথায় আমার দুটো জিনিস মনে হয়েছে। একটা হলো সুপার মম সিনড্রোম বলে একটা কথা আছে, সুপার ওমেন সিনড্রোম। বেশিরভাগ ওমেন, বিশেষ করে ওয়ার্কিং ওমেনরা কিন্তু এই সুপার ওমেন সিনড্রোমে ভোগে। দ্যাট মিনস আমরা সবাই মনে করি যে আমরা সবকিছু করতে পারবো, আমরা একেবারে আইডিয়াল মম হব, আইডিয়াল ওয়াইফ হব, আইডিয়াল ডটার ইন ল হব, এবং ওয়ার্কেও আমরা আইডিয়াল এমপ্লয়ি হব। এই সুপার ওমেন সিনড্রোম থেকে বের হতে পারাটাই আসলে ইম্পর্টেন্ট। সেখান থেকে বের হতে পারলে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে যে কোনটা আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, এবং প্রায়োরিটি অনুযায়ী আমার স্ট্রেংথ, আমার টাইম আমাকে ডেডিকেট করতে হবে। যেখানে আমার প্রায়োরিটি বেশি সেখানে আমি বেশি ডেডিকেশন রাখবো, যেখানে প্রায়োরিটি কম সেখানে আমি অন্য কারো হেল্প নিব, আমার সাপোর্ট নেব। আর এই ক্ষেত্রে আরেকটা কথা ভেরি ইম্পর্টেন্ট, সাপোর্ট নেটওয়ার্ক। কার কতটুকু সাপোর্ট নেটওয়ার্ক আছে, আমরা কতটুকু সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করতে পারছি। জেনারেল যে আমাদের মেয়েরা, বিশেষ করে ওয়ার্কিং ক্লাস ওমেন, ওদের কিন্তু ওই সাপোর্ট নেটওয়ার্কটা নাই যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি। আমরা যারা আপার ক্লাসে বা আপার মিডল ক্লাসে আছি,
আমরা অনেক সাপোর্ট নেটওয়ার্ক অ্যাফোর্ড করতে পারি, কিন্তু ওয়ার্কিং ক্লাস ওমেন তাদের এই সাপোর্ট নেটওয়ার্ক নাই, তাদের ফ্যামিলি স্ট্রাকচার সাপোর্টিভ না, তাদের হাজবেন্ড বলেন পার্টনার বলেন দে আর নট সাপোর্টিভ। সো তাদের জন্য স্ট্রেসটা আসলে ইমেন্স স্ট্রেস, ঠিক আছে। এবং তাদের জন্য বিভিন্ন এনজিও অর্গানাইজেশন এবং গভর্নমেন্টের রোল প্লে করার একটা বিশাল জায়গা আছে তাদের যে প্রোটেকশন, এটা আইন ম্যাডাম বললেন। জি জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। জি ফারিয়া বকুল, আপনি কিছু অ্যাড করতে চাচ্ছিলেন সম্ভবত, অনেকক্ষণ ধরে শুনছেন। জি, আমি প্রথমে আসলে জারা ম্যাডামের কথা থেকে একটু নিচ্ছি। জারা ম্যাডাম যেভাবে ওনার স্টোরিটা বললেন যে উনি কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করেছেন। স্ট্রেস কিন্তু আসলে আমরা মোস্ট ক্ষেত্রে যেভাবে বলি স্ট্রেসটাকে আমরা নেগেটিভলি ধরি, কিন্তু স্ট্রেস কিন্তু পজিটিভও হতে পারে। থিওরিতে কিন্তু স্ট্রেস দু রকম, পজিটিভ আর নেগেটিভ। আমরা যদি চিন্তা করি জারা ম্যাডামের কি স্ট্রেস ছিল না মাথায়, বা উনি কি ভাবেননি যে উনি এই কাজগুলো কি করে করবেন, প্রতি উইকেন্ডে কি করে যাবেন। উনি স্ট্রেসটা অনেকখানি পজিটিভ আউটকাম হিসেবে পজিটিভলি ইউজ করেছেন। উনি চিন্তা করেছেন যে আমি কি এটা নেগেটিভলি চিন্তা করে আমার কাজটা নষ্ট করব বা আমার পড়াশোনার রেজাল্ট খারাপ হবে এরকম ভাবে আমি সারাদিন চিন্তা করব, নাকি আমি এরকম করে ভাববো যে দেখি না, চেষ্টা করে দেখি করা যায় কিনা, ভালো কি বের করতে পারি আমি আমার এই নেগেটিভ সিচুয়েশনটা থেকে। উনি আসলে ওনার স্ট্রেস গুলোকে পজিটিভ ওয়েতে হ্যান্ডেল করেছেন দেখে হয়েছে। শাকিলা ম্যাডামের কথা থেকেও একটু নিব যে আসলে সব ক্ষেত্রে এটা সম্ভব না, সব ক্ষেত্রে এটা সম্ভব না, সবার ফ্যামিলি সবাইকে এভাবে সাপোর্ট দিচ্ছে না, আমাদের সবার সাপোর্টিভ নেটওয়ার্ক নেই। তবে হ্যাঁ, এখন তো আসলে অত বেশি অবুঝ বা অশিক্ষিত নেই আমাদের সমাজে। আমরা কিন্তু চেষ্টা করতে পারি আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বসার জন্য, কথা বলে বোঝানো যে আমি অনেক বেশি আসলে ফ্যামিলি আমরা আগে বলে নিয়েছিলাম যে ফ্যামিলি স্ট্রাকচারের উপর অনেক ক্ষেত্রে এটা স্ট্রেসটা কিন্তু নির্ভর করে। আমার যদি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার খারাপ থাকে, কম থাকে, সেক্ষেত্রে আমি এটা স্ট্রেস কিন্তু শুরু থেকে ফিল করি, যেটা অন্যের সাথে কিন্তু ম্যাচ হবে না। জি, আমরা আসলে আপনার কাছে পরে ফিরে আসবো। বাই দিস টাইম একটা কোশ্চেনে ফিরে আসছি, কারণ যেহেতু আমাদের এখানে আইরিন ম্যাডাম আছেন, শাকিলা ম্যাডাম আছেন, যদি আপনারা মনে হয় এই রিলেভেন্ট, কারণ যারা আপনার কাছে অনেক কোশ্চেন আছে ওগুলো নিয়ে আমি পরে আসবো। যে একজন কোশ্চেন করেছেন ফারজানা তাসনিম সিমরান, যে ম্যাম আপনারা যখন চতুর্থ বর্ষে বা তৃতীয় বর্ষে ছিলেন তখন বিভিন্ন ধরনের স্ট্রেস আসে বিভিন্ন জায়গা থেকে, যেসব স্ট্রেস গুলো কিভাবে হ্যান্ডেল করতেন তখন, যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে। দেখা গেল যে সে ফর একটা বিয়ের প্রপোজাল আসলো, তাই না, এটা তো একটা স্টেজ, যখন ফাইনাল ইয়ার একটা মেয়ে পড়ে বেসিক্যালি, বা এর আগেও হতে পারে। তো এটা সোশ্যাল একটা স্ট্রেস আমরা দেখি। দেখা গেল যে আপনি ইউনিভার্সিটিতে আছেন, আপনার যেটা হয় ইন জেনারেলি মেয়েদের মায়েদের ক্ষেত্রে যেটা হয়, আমি যতটুকু দেখেছি বা জানি, যে বাই দিস টাইম অন্য কোনো তার কোনো রিলেটিভ এসে তাকে সুন্দর করে বুঝাচ্ছে যে খুব একটি ভালো ছেলে রেডি আছে, সো এটা মিস করবেন যদি না হয়। যে শাকিলা ম্যাডাম এবং যদি আইরিন ম্যাডাম আপনি অ্যাড করতেন, আর যদি যারা আপু অ্যাড করতে চান করতে পারেন। আমার মনে হয় আমার আইরিন ম্যাডামেরও অনেক স্টোরি আছে এই রিলেটেড, আমার তো আছে। আমি বলি, আমার বিয়ে হয়েছিল যখন আমি বুয়েটে সেকেন্ড ইয়ারের শেষের দিকে, সেকেন্ড ইয়ার টার্ম ফাইনালের ঠিক আগে। সো আমি লাকি যে আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর বাড়ির লোকজন কখনোই আমার পড়াশোনার কোনো ক্ষতি হোক এরকম কোনো কাজ ওনারা করেন নাই, সবসময় সাপোর্ট দিয়েছে। সো দ্যাট ওয়াজ পজিটিভ সাইড। সো ওই সময়কার স্ট্রেস আসলে আমি সেভাবে ফিল করিনি, কিন্তু পরবর্তীতে আমি যখন MBA করতে শুলিকে গেলাম, শুলিক স্কুল অফ বিজনেস কানাডায়, তখন আমার থার্ড বাচ্চাটার 5 মাস বয়স, বড় দুটো বাচ্চা, আমার অ্যাডমিশন হয়েছে, কিন্তু বাচ্চা কোথায় থাকবে আমি জানি না। আমার হাজবেন্ড ফুল টাইম কাজ করে, সে সকাল 6টায় বাসা থেকে বের হয়, রাত্রেবেলা 7:30 8টায় বাসায় ফিরে। সো তার দিকে তাকানোর, তার উপর ভরসা করার কোনো ওয়ে নাই। তো যেটা হলো, আমি তখন লুকড অ্যারাউন্ড এবং আমি চেষ্টা করলাম যে ফ্যামিলির মধ্যে বা এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে কে এই দায়িত্বটা নিতে পারে। তো ছোট বাচ্চার দায়িত্ব কেউ নিল না, বড় দুজনকে বললো টেম্পোরারিলি আমার মা রাখতে পারবেন। তো আমি দুজনকে রেখে আমি কানাডায় চলে গেলাম, এবং 5 মাস বয়সের বাচ্চা, সে বাচ্চাকে ভোরবেলা প্রথম যেদিন আমার ক্লাস, প্রথম দিন স্নো এর মধ্যে, আমার লাইফে ফার্স্ট স্নো এর এক্সপিরিয়েন্স, এবং লাইক ইটস আ বিট হাই স্নো,
এবং উইন্ডি। যাই হোক, তার মধ্যে আমি বাচ্চাকে নিয়ে ডে কেয়ারে ড্রপ করে ক্লাসে গেলাম, প্রথম ক্লাস শেষ হলো। এরপরে যেটা হতো রেগুলার, আমি ওভার ফোন বাংলাদেশের সংসার ম্যানেজ করতাম। বাচ্চা কি খাবে, বাচ্চা স্কুলে গেল কিনা, আমাকে ফোন করে বলা হচ্ছে মেয়ে স্কুলে যেতে চায় না। সো এটা চলতো। আর রাতের বেলা যখন বাচ্চাকে ডে কেয়ার থেকে তোলার পরে আমি রাতে যখন পড়তে বসতাম, তখন আমার ছেলে সমানে কাঁদতো। সো তাকে আমার একটা হাতের উপর রেখে আমি সবসময় অ্যাসাইনমেন্ট করতাম, এভাবেই সারা রাত কাটতো। তো অ্যাকচুয়ালি এই ধরনের সিচুয়েশন গুলোতে অনেক স্ট্রাগল করতে হয়, বাট সবসময় ইউ হ্যাভ টু কিপ এ পজিটিভ মাইন্ড এবং ওই যে নিজের উপর কনফিডেন্স রাখাটা যে আমি পারবো, কোনো কিছু ইম্পসিবল না। আমরা একটু আইরিন ম্যাডামের কাছে দিবে না, আইরিন ম্যাডামের কাছে আসতে চাচ্ছি। উনি বেশ হাসতেছিলেন, তার মানে ওনার একটু ঘটনাগুলা বা স্টাডি কোন একটু আছে। কেন, কারণ আমরা তো ইয়াং এই ছেলে মেয়েদের সাথে সময় কাটাই, তো মানে সময় ধরেন একটা মা যখন তার ছেলে মেয়ের কাছে কাছে 2 জন বা 3 জন, আমরা তো প্রতি বছর নতুন আসি নতুন যাই। তো এই মেয়েটা যে প্রশ্নটা করতে চাচ্ছে যে 3rd এবং 4th ইয়ার, এখানে কিন্তু সে পড়াশোনার স্ট্রেসের কথা আসলে প্রশ্ন করে নাই। পড়াশোনা, তার ফিয়াসে, তার হচ্ছে ফ্যামিলির হয়তো একটা প্রেশার, বিয়ের। তো এখন দেখেন, আমি একটা জিনিস বিলিভ করি যে বাবা মার থেকে ভালো কেউ চাইতে পারে না, আর এক একটা ফ্যামিলির এক এক রকম। তো সেক্ষেত্রে যখন 3rd ইয়ার বা 4th ইয়ার উঠে, তখন ওই মেয়েটাকে বুঝতে হবে তার ফ্যামিলি কি চায়, সে কি চায়। ইট ইজ বেটার তার মা, বাবা না। আমার কাছে মনে হয় বাবার একটু কম বোঝে, ধৈর্য একটু কম থাকে। মাকে বসে যে সে কি চায়, যদি তার কোনো পছন্দ থাকে তাকে বলা যে মা আমি ওকে পছন্দ করি, আমাকে 2 বছর সময় দিতে হবে, আমি পড়াটা শেষ করতে চাই। একটা জিনিস হচ্ছে আপনাকে, যখন আমি একটা জিনিস খুব কথা বলি যে জীবনের জন্য যুদ্ধ না, যুদ্ধের জন্য জীবন। আসলে কিন্তু জীবনের জন্য যুদ্ধ, যুদ্ধের জন্য কিন্তু জীবন না। জীবনের জন্য বিয়ে, বিয়ের জন্য কিন্তু জীবন না। তো এই জন্যই আমাদেরকে গোলটা সেট করা, করে ওই ছেলে মেয়েটা যেটা প্রশ্ন করেছে তাকে ঠিক করতে হবে, তাকে তার বাসাকে বোঝাতে হবে। আমি এখানে হাসলাম কারণ হচ্ছে আমার এক বান্ধবী ছিল, যখন আমি আইবিএতে পড়ি, তো ওর বাসা থেকে 2 বার না 3 বার যখনই সে বিয়ে ঠিক করে, ও পালায় চলে আসে। মানে পালায় হচ্ছে তার ঘন্টাখানেক আগে, মানে যখন ওই বাড়িতে বলারও কোনো উপায় নাই। এরকম 2 বার 3 বার যখন আসার পর তার মা থেমে গেল যে না, এই মেয়েকে আপনার মানুষ দেখানো হচ্ছে যাবে না। সে, এবং সে কিন্তু তার টার্গেট ছিল সে বাইরে যাবে, এবং সে কানাডায় খুবই ভালো করছে, খুবই ভালো করছে সে, এবং সে কিন্তু তার টার্গেট অনুযায়ী এগিয়েছে। এখন সেটাই হচ্ছে কথা। আর আমার কথা যদি বলেন, আমার টার্গেট ছিল ইন্টারমিডিয়েটের পর থেকে যে আমি বিয়ে করব, পড়াশোনার হাত থেকে বাঁচবো, কিন্তু আমার ফ্যামিলি বিয়ে দিবে না, এটা ছিল উল্টা। আমার ফ্যামিলি কিছুতেই হচ্ছে প্রস্তাব আসে, ওখান থেকে গেট থেকেই বিদায় হয়ে যায়। আমি খুবই মন মরা ছিলাম যে কি আশ্চর্য, মানে এই ফ্যামিলি থাকলে জীবনে হয়তো আমার বিয়ে হবে না। তো আমার অভিজ্ঞতা ছিল একটু আলাদা, কারণ আমার ফ্যামিলিতে আপনার পড়াশোনাটার মূল্যটা অনেক, যে আগে পড়তে হবে আর একটু উপরে উঠতে হবে। আমার বাবা, আর প্রত্যেকটা মেয়েকে আমি বলি, when you are bold you are beautiful, everywhere you have to be bold, everywhere। সেটা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে যদি বোল্ড থাকা যায়, আপনার সেই জায়গাটায় কেউ মানে আপনাকে নড়াতে পারবে না। ইউ হ্যাভ টু ডিসাইড হোয়াট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট। আপনার গোলটা কিন্তু আরেকজন ঠিক করতে পারবে না, আপনার স্ট্রেস কিন্তু আরেকজন কমাতে পারবে না। ইউ হ্যাভ টু বি ইয়োর সাইকোলজিস্ট, ইউ হ্যাভ টু বি ইয়োর ডক্টর। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। জি, যারা আপু যদি কিছু অ্যাড করতে চান। জি আমি অ্যাড করতে যাচ্ছি, আমরা তো কর্মজীবী নারীদের কথা বলছি। হ্যাঁ, আমরা জি আপু, কর্মজীবী নারীদের তো অবশ্যই। তা আপনি একটু যদি কোনো অভিজ্ঞতা থাকে, আপনি আমি জানি যতটুকু নর্থ সাউথের গ্রাজুয়েট। জি ম্যাডাম, আমি যদি একটু বলতে পারি যে ফার্স্ট অফ অল যারা 4th ইয়ার 3rd ইয়ারে আছেন, আপনারা যদি সিগনিফিকেন্ট কেউ কোনো পার্টনার কিংবা যার সাথে আপনি সেটেল ডাউন করবেন সেটা চিন্তা করেন, আপনারা that person has to be in alignment with your vision। হয়তো আপনার ভিশনটা এখনো ঠিক নাই, এখনো হয়তো স্থির করেনি আপনি, কিন্তু তাকে জানতে হবে যে আপনি কাজ করবেন, আপনি পড়াশোনাতে টাইম পাসের জন্য করছেন না, আপনি ইভেন্চুয়ালি ইউ উইল বি আ ওয়ার্কিং পার্টনার। হ্যাঁ, ইট ইজ আ পার্টনারশিপ অ্যান্ড ইউ উইল বি ওয়ার্কিং ইন দ্যাট পার্টনারশিপ। সো আপনি বাসার বাইরেও কাজ করতে পারেন, বাসার ভেতরেও কাজ করতে পারেন। ইভেন্চুয়ালি ইফ ইউ বিকাম আ স্টে অ্যাট হোম মম, দ্যাট ইজ ইয়োর চয়েস। ওকে, ইট ইজ নট গোয়িং টু বি ইম্পোজড আপন ইউ। এই জিনিসটা বলছি খুব সহজে, কারণ আমি অ্যাজ ইফ এটা করে ফেলেছি না।
ইট হ্যাজ টু বি সোল্ড। আমি আবার বলছি সেলস 101, আমাদেরকে আমাদের ভিশনটা ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে হবে, আর কন্টিনিউয়াসলি ওই পেট্রিয়ার্কিটাকে ডেমলিশ করার জন্য আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। ইচ এন্ড এভরি ওম্যান দ্যাট ইজ আউট দেয়ার, এই এখন কিন্তু ডেমলিশনটা শুধু শুরু হয়েছে, এটা আমাদের পিকে এখনো যায়নি। সো আমাদের প্রচুর কাজ বাকি আছে এটার জন্য, আর আমাদেরকে ছেলেদেরকেও সেন্সিটাইজ করার কাজ শুরু করতে হবে কন্টিনিউয়াসলি। আমার আম্মা যেমন এক্সট্রিমলি প্রাউড হয় যখন শুনে আমার ভাই ইজ হেল্পিং আউট, আমার ভাই রান্নাবাড়ি করছে। আমার ভাই ইজ এ মিউজিশিয়ান, ও নেমেসিসের লিড ভোকালিস্ট সোহাদ। সো ইটস এ গ্রেট প্রাইড। আমি বললাম ইউ নো হোয়াট, আমার ভাইয়ের বই বলে এটা প্রাইডের কোনো ব্যাপার না, এটা নর্মাল। তো আমাদের জন্য যেমন এই জিনিসটা নর্মাল, রাইট? সো আম্মা বলে ইয়েস ইট ইজ নর্মাল, তোমার বাবা যে কিনা কাজটা হয়তো করেননি বাসায়, বাট আমার ছেলে করছে, ভেরি গুড। সো মাই মাদার-ইন-ল হ্যাজ অলওয়েজ বিন লাইক দ্যাট, বিকজ শি ইজ ওয়ার্কড আউটসাইড দ্য হোম। ওনাদের যদিও আমার শ্বশুর বাসার কাজ খুব একটা করেন না, বাট শি হ্যাজ হ্যাড দ্য উইংস টু ফ্লাই। উনি কখনো এটাকে ক্লিপ করেননি। সো এইটা আনফর্চুনেটলি উনাদের জেনারেশনে ওই পসিবিলিটিটা ছিল, আমাদের জেনারেশনে আমরা আরো স্ট্রঙ্গার। এখন একটা সেগমেন্টের কথা আমি বলতে চাই, যে আমরা বলি যে আমাদের সাপোর্ট সিস্টেম নাই, আমাদের সাপোর্ট সাকসেস সার্কেলটা আমরা বিল্ড করতে ডিফিকাল্ট আমাদের জন্য। আমাদের বাসায় যারা কাজ করেন, ওনারা যারা ফুল টাইম কাজ করেন, আমার বুঝি এখানে যে আছেন 38 বছর ধরে উনি আমাদের বাসায় আছেন, শি এভরি টাইম শি হ্যাড আ চাইল্ড বার্থ, শি ওয়েন্ট, কিছুদিনের জন্য ডেলিভারি করে কয়েক মাস থেকে সে চলে এসছে কাজে। আমি তো বুঝি তুই থাকিস না কেন, তুই থাক ওখানে, বাচ্চার সাথে থাক। এটা ছোটবেলায় যখন আমি দেখতাম আম্মারা বলতেন না না আমার কাজ করতে হবে। সো সি এইটা কিন্তু প্রতিটা স্তরেই আছে। ইট ইজ দ্য মেন্টাল স্ট্রেংথ। ওনারা পেটের দায়ে কাজ করছেন, এটাই তো আমরা বলি, তাই না? তো আমরাও কিন্তু অনেকে পেটের দায়ে কাজ করছি। এই জিনিসটা যদি মেয়েদের মাথায় ঢোকানো যায় যে আমাদের আর্নিং ইজ আওয়ার লাইভলিহুড, তখন কিন্তু গেম চেঞ্জার চলে আসে। We start thinking of things in a very different way. This is my hopeful, my message. Je, let's start thinking যে আমাদের independence is our livelihood. We will not be dependent. তখন আপনি দেখবেন আমাদের সেলস মেকানিজমও চেঞ্জ হয়ে যাবে, আমাদের থট প্রসেসটাও চেঞ্জ হয়ে যাবে। আমার ছেলে প্র্যাকটিস করছে। জি জি, মাশাআল্লাহ, ভেরি গুড। মাশাআল্লাহ, এই মপটা আমি খুঁজতেছি, পাচ্ছি না। মাশাআল্লাহ, এক্সেলেন্ট। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, যারার সাথে আমি একটু অ্যাড করি। জি জি, অবশ্যই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম এবং যে কোয়েশ্চেনটা এসছে যে 3rd ইয়ার 4th ইয়ারের স্ট্রেস এবং একটা মেয়ের কাছ থেকে, সেই রেসপেক্টে আমি বলছি যে আসলে আমাদের দেশে স্পেশালি এবং মোস্ট অফ দ্য মেয়েদের, এই বয়সের মেয়েদের মধ্যে বিয়ে নিয়ে কিন্তু একটা ফ্যান্টাসি থাকে। ফ্যান্টাসি কাজ করে, এই ফ্যান্টাসিটা থেকে বের হয়ে আসতে হবে। ইটস নট আ ফ্যান্টাসি ওয়ার্ল্ড। ঠিক আছে, বিয়ে মানে পার্টনারশিপ, টেকিং রেসপন্সিবিলিটিস এন্ড বিং ইকুইটেবল পার্টনার্স। ঠিক আছে, এখানে ফ্যান্টাসির কোনো জায়গা নেই। এবং পার্টনারশিপ ইন টার্মস অফ হাউসহোল্ড ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ ইন টার্মস অফ আর্নিং মানি এন্ড টেকিং অল আদার রেসপন্সিবিলিটিস। ঠিক আছে, এটা যদি আমরা মাথায় নিতে পারি, আমাদের মেয়েরা যখন এটা বিলিভ করবে ইন্টারনালি, তখন কিন্তু প্রবলেম গুলো অনেক কমে আসবে। জি ম্যাডাম, জি জি, থ্যাংক ইউ ম্যাডাম। জি শামিমা বেগম, রত্না ম্যাডাম, আমি একটু অ্যাড করে ফেলি। জি জি, শিওর, জি শিওর। প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেলে যাব, বাট তার মধ্যে না যে এটা মানে না ফ্যান্টাসি ইজ আউট বাট রোম্যান্স ইজ স্টিল ইন। সো এটা আবার ভুল বুঝবেন না। There should not be fantasy. Exactly, there should be a differentiation. Fantasizing নাই যে আমি রানবো, আমার স্বামী আসবে, আমি খাব। That could be romantic once or twice, yes. Right. But don't kill the romance. Watch movies, go on dates, Right. sit and have a hot cocoa একসাথে, talk about the work, একসাথে কাজ করো। তুমি কাপড় চিপড়াচ্ছ, সে কাপড় মেলে দিচ্ছে। It can be advertisement-এ যেটা দেখানো হয়, we can do it. Just ইগোটাকে বাদ দিতে হবে। আমার মনে হয় ego comes in between. জি জি জি, রত্না আপু, আপনি যদি Don't কিছু kill the romance. জি জি, শিওর। ট্রু। এই যে এর মাঝে আমার হাজবেন্ড এসে আমাকে জুস দিয়ে গেছে। Wonderful. তো আমার মনে হয় যে আমি যেটার জন্য আসলে হাত তুলেছিলাম, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা হয়তো কর্মজীবী নারীদের কথা বলছি, যারা কর্মজীবী না বা ইনকাম করছে না, তাদের কিন্তু স্ট্রেস আমার মনে হয় আমাদের চেয়ে আরো বেশি। বিকজ তারা কিন্তু ফাইন্যান্স, আমরা যখন একটা আর্ন করছি, আমাদের কিন্তু নিজেদের একটা স্ট্রেংথ আছে,
আমরা জানি যে আমি যখন একটা কথা বলবো সেই কথাটা 5 জন মানুষ শুনবে, বিকজ ডেফিনেটলি আমার হাতে যখন টাকা থাকবে আমার একটা পাওয়ার থাকবে। এটা যারা এই যে 3rd ইয়ারে 4th ইয়ারে আছে তাদের মাথার মধ্যে এটা ভালোভাবে গেঁথে নিতে হবে যে আমার যদি একটা নিজের আইডেন্টিটি হতে হয়, থাকতে হয়, তাহলে ডেফিনেটলি আমার ইনকামটা আমারই করতে হবে। আমি যদি এক্সপেক্ট করি যে না অন্য আমার হাজবেন্ড শুধু ইনকাম করবে আর আমি আসলেই সেই ক্রাউন ফিলিংটা পাবো যে না আমি মহারানী, আসলে কিন্তু তা হয় না, বিকজ আমার তখন ডিসিশন মেকিং এর ক্ষমতাটা কিন্তু আমরা আস্তে আস্তে লুজ করে ফেলি। তো ওই যে ইনকাম করাটা, কর্মজীবী হওয়াটা এখন আর কিন্তু চয়েসের বিষয় না, এখন আমাদের সবার কর্মজীবী হতে হবে যদি আমরা চাই যে না আমার যে বক্তব্য আছে, আমি আমার স্বাধীনতা আমি চাই এটা হবে, সেটা বলার মতো অবস্থায় যেতে হলে কিন্তু আমাদের আসলে আর্ন করতে হবে। ইফ সামওয়ান ইজ নট আর্নিং, দেখা যায় যে আসলে তার কথা কেউ শুনতে পাচ্ছে না। আমার কাছে এটা মনে হয়, আমি হয়তো এত থিওরি দিয়ে বলতে পারবো না, বাট আমি বিবিএমবিএ করেছি, তো আমি থিওরি বা পিএইচডি বা কোনো ইয়ের সাথে লিংক করতে পারবো না। আপনি নিজেই থিওরি, আপনি অ্যাপ্লাই করলেন। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আসলে আমরা জি বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা যে কোশ্চেনটা পেলাম আমার খুবই একটা ফ্রুটফুল হয়েছে। যে আমরা একটু তারপর যারা আপনার কাছে অনেক রিলেভেন্ট কিছু কোশ্চেন আসছে, যদিও আমরা আমার কোশ্চেনের আগে তাদের কিছু দুই একটা কোশ্চেনের যদি উত্তর দিতে চাই তাহলে আমার মনে হয় এটা ভালো। যেহেতু একজন খুব রিলেভেন্ট কোশ্চেন করেছেন, যারা আপু যেহেতু আপনি কর্পোরেট প্র্যাকটিসে আছেন, যদি একটু বলেন। আবাসম আলী মাইসনি কোশ্চেন করেছেন যে বিবিএ গ্রাজুয়েটরা তাদের চাকরির ক্ষেত্রে কি ধরনের আসলে স্ট্রেস ফেস করে। গুড কোয়েশ্চেন। এটা শুধু বিবিএ গ্রাজুয়েট না, আমার মনে হয় এখানে যে কোনো গ্রাজুয়েটই চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্ট্রেস ফেস করেন। আর আমাদের মেয়েদের ক্ষেত্রে আপা যেটা আগে বলছিলেন, আয়ন আপা একটু আগে অনেক আগেই বলেছিলেন, প্রথমেই গ্লাস সিলিং এর ব্যাপারটা থাকে, যেখানে একটা ছেলের 1 ঘন্টা একটা কাজ করে ফেলা যায়, আমাদের ওখানে হয়তো দেখাতে হয় যে আমরা 3 ঘন্টা ধরে কাজটা করছি, or you know the effort is more. So if somebody can get away with 100, আমাদেরকে 110 করতে হয়। এটা আনফরচুনেটলি কিছুদিন আরো চলবে। এটা until we have parity, until we have equal number of genders in the board, equal number of genders in the management committee, equal number of CEOs in the women in the industries, এটা যতদিন না চলবে we will have to work harder. So এখন work harderটাকে আপনি যদি স্ট্রেস হিসাবে দেখেন আপনি দেখতেই পারেন, কিন্তু এটাকে যদি চ্যালেঞ্জ হিসাবে দেখতে পারেন then it's a challenge. But একটা জিনিস আপনাকে সব সময় মনে রাখতে হবে, certain stresses you will not take. Harassment, unfairness, হ্যাঁ যদি আপনি শুনেন আপনার গ্রেডে, আপনার লেভেলে, আপনার ফেলো কলিগ জেন্ডারের জন্য is getting more salary, you raise it to HR, you complain it to labor authorities. This is illegal. So এগুলো যেমন করা যাবে না। হ্যাঁ, and the fact that sometimes আমাদেরকে ফিল করানো হয় যে আমাদের maternity leave is our holiday, এই জিনিসটাকে demolish করবেন। আমাদের maternity leave is not a holiday. The maternity leave is a much needed leave, যেটা আমরা as a species of the particular gender of the species আমরা child bear করতে পারি। So আমাদের এটা biologically to bond with our child, it is a very necessary leave. অলসো আমাদের এটা কিন্তু ইজ নট আমরা বসে বসে সিনেমা দেখছি। সো এইগুলো কিন্তু এস্টাবলিশ করতে হবে ওভার এন্ড ওভার अगेन উইথ কেসেস, উইথ academicians like Irene Appa and Shamim Appa, with people out there. We have to continuously work towards reaching the balance. So going back to what stress is faced by BBA graduates, as any other মানে যে কোনো কর্মজীবীর মতো আমাদের স্ট্রেসটা নরমালি, কিন্তু আমাদেরকে আরেকটু উইথ গ্রেস আরেকটু উইথ পেশেন্স ম্যানেজ করতে হয়। আমি রেগে গেলে আমাকে বি শব্দ বলে, ছেলেরা রেগে গেলে বস শব্দ বলে। সো ইউ নো ওই জিনিসটা এখনো আছে, উই উইল হ্যাভ টু স্লোলি ডেমলিশ দ্যাট। জি থ্যাংক ইউ। আমরা আসলে আমাদের ভিউয়ার্স বুঝে ফেলছে হয়তোবা, এটা খুবই সুন্দর করে আপনি অনেক লম্বা করে বুঝাই, সরি। আমরা ফার্স্টে ভাবছিলাম যেহেতু আপনি অনেক আগে ইউনিভার্সিটি পড়েছেন, আপনি একটু শ্রোতা থাকবেন আর লেকচার শুনবেন, তারপর আপনি বেশি বলছেন, এটা আমাদের জন্য অনেক ভালো। জি যারা আমি আরেকটি কোশ্চেন যেটা আপনার সেক্টরের সাথে খুব রিলেভেন্ট, আমরা বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলোতে দেখছি করোনাকালীন সময় যেটা চাকরি থেকে কর্মীদেরকে অব্যাহতি দিচ্ছে, এটা না করে অন্য কোনো মানবিক কোনো আসলে বিকল্প ব্যবস্থা করা যায় কিনা? একজন আই উইশ এটা সম্ভব হতো, বিকজ আপনারা খেয়াল করবেন, দেখেন এমিরেটস, দেখেন
এমিরেটসের এতগুলো প্লেন কতদিন ধরে বসে আছে, তাই না? তো তারা কি করবে? আপনি উবার দেখেন, উবার বসে আছে, কি করবে? আমরা ফর এক্সাম্পল কেআইটিসি তে আমাদের একদম অল টাইম অর্ধেক হয়ে আছে। এখন কেআইটিসি কে সার্ভাইভ করানোর জন্য আমাদের কিন্তু লে অফসে কিছু যেতে হচ্ছে। সো এই জিনিসটা একদমই মানে খুব পজিটিভ কোনো নিউজ না, কিন্তু কেআইটিসি সার্ভাইভালের জন্য তো ইট ইজ আওয়ার অনলি অপশন। আমাদেরকে তো জানুয়ারি 2021 দেখতে হবে। আমাদেরকে যেমন যে সবসময় বলি, মাদার অফ অল মাস জ্যাক মা বলেছে, স্টে অ্যালাইভ however you can, stay alive. So we have to survive this crisis period. আমার সব কাজ আমেরিকার সাথে, সো আমার সব কাজ যখন একদম অল টাইম লোতে চলে আসছে, আমি তো সাস্টেইন করতে পারছি না। তো এটার অর্থ হচ্ছে কি, আমাদেরকে একটা কোম্পানি হিসাবে এখন আনফরচুনেটলি টেম্পোরারি লে অফসে যেতে হচ্ছে। হাউএভার আমি যখন আমার লং টার্ম স্ট্র্যাটেজাইজ করব সামনের বছর থেকে, এখন তো শুধু স্টে অ্যালাইভ, লং টার্ম স্ট্র্যাটেজি যখন আমি নিব অ্যাজ অ্যান এমপ্লয়ার, আমাকে এরকম ক্রাইসিস পিরিয়ড গুলোকে কনসিডারেশনে আনতে হবে, যাতে আমরা তো হার্শ মেজার্সে না যাই, যাতে আমরা আরেকটু সাস্টেইন করতে পারি। এই সাস্টেইনেবিলিটিটা হয়তো মোস্ট 90% অফ দ্য কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ নট ডান দ্যাট। আমরা ওই ম্যাথটা হয়তো করিনি, এখন শিখছি। ব্যাপটিজম অফ ফায়ার হচ্ছে। জি জি, এখন ডিজাস্টার ম্যাথ আমাদের শেখা লাগবে আসলে। জি শাকিলা ম্যাডাম, জি অবশ্যই। যে আমি জানি না বাংলাদেশে কর্পোরেশন গুলো কি স্ট্র্যাটেজি নিয়েছে এই ক্ষেত্রে, বাট 2008 এর ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় বেশ কিছু কোম্পানি কিন্তু তখন রিডিউসড ওয়ার্ক আওয়ার কিংবা প্রলংড উইকেন্ড, মানে লাইক ইন প্লেস অফ 5 days ওয়ার্কের জায়গায় 3 days ওয়ার্ক আর লেস উইথ লিটল লেসার পে, হ্যাঁ, কিংবা একই জব দুজনের মধ্যে দুজনের জব শেয়ারিং, এই জিনিসগুলো অনেক কোম্পানি করেছিল। এতে হচ্ছে কি লে অফ হচ্ছে না, বাট রিডিউস ইনকাম, বাট এভরিবডি ইজ হ্যাভিং সাম, পুরোপুরি রিপ্লেস হওয়ার থেকে কিছুটা ইনকাম থাকলো, এন্ড দে আর ইন ওয়ার্কফ্লো। তো এই পসিবিলিটি গুলোকে দেখা যেতে পারে, আসলে কর্পোরেট গুলো দেখতে পারে। আমি এখানে শাকিলার সাথে একটু সংযোগ করতে চাই। আপনার যখন আপনার ডিপ্রেশন ছিল, তারপর রুজভেল্ট ওই সময় আপনার নিউ ডিল পলিসি একটা নিয়েছিলেন, যেন মানুষের পারচেজিং পাওয়ার একেবারেই কমে না যায়। সবাই শাকিলা যেটা বলেছে সেটার সাথে এক করে, যে আপনারা যদি সবার আওয়ারটাকে রিডিউস করি কিন্তু সবাইকে রাখতে পারি, যেন আগে তো জীবন, সবাইকে বাঁচানো, তারপরে হচ্ছে আপনার বিজনেস, বা তারপরে হচ্ছে অন্য কিছু। তো সেক্ষেত্রে আদারওয়াইজ ধরেন 50% আমি বাদ দিয়ে দিলাম, 50% 10 ঘন্টা কাজ করছে, 8 ঘন্টা কাজ করছে, একটা গ্রুপের পারচেজিং পাওয়ার বেড়ে গেল, একটা গ্রুপের পারচেজিং পাওয়ার জিরো হয়ে গেল। তার এটা কিন্তু ইকোনমিকে, সোসাইটিতে অসম্ভব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু যদি মনে হয় যে সবার পারচেজিং পাওয়ার আছে কিন্তু অল্প, বরং সেটা ইকোনমিতে আমার মনে হয় স্ট্রেস, ডিস্ট্রেস কোনোটাই করবে না। আপনাদের মনে আছে কিনা, আমাদের যখন শেয়ার মার্কেটে ধস হয়েছিল, ফল করেছিল, অনেক মানুষ ছাদ থেকে আত্মহত্যা করেছে, কারণ তার সমস্ত কিছু শেষ, তার কোনো পারচেজিং পাওয়ার জিরো। আমাদের জিরোর দিকে যাওয়া যাবে না, আমাদের সোসাইটির দিকটাও একটু ভাবতে হবে। রাইট, যেটা আমরা করেছি, আমরা হয়তো এবার মানে অন্যান্য সময় যখন আমাদের ফুল ক্যাপাসিটি থাকে তখন হয়তো আমরা ঈদ বোনাস দিতে পারি, এবার নেইনি, মানে কেউই নেয়নি, সিইও থেকে শুরু করে পিয়ন পর্যন্ত কেউই নেয়নি। যখন আবার দেখা যাবে ইনকাম যদি এমন হতো যে আমার 50%-এ চলে আসছে, তত খারাপ অবস্থা হয়নি, যেহেতু আমাদের ই লার্নিং এর সলিউশন গুলো আছে। যদি দেখা যেত যে আমার ইনকাম হাফ হয়ে গেছে, তাহলে সবাই হাফ স্যালারি নিতাম, রাইট? বাট ওইটা হয়নি। কিন্তু তারপরে কিন্তু ওই যে স্ট্রেসটা নেওয়া, যে আচ্ছা চাকরি থাকবে না, এটা কিন্তু আমাদের অফিসে সবাই জানে যে না, সবার চাকরি থাকবে, না খেয়ে থাকলে সবাই একসাথে না খেয়ে থাকবে, বাট কারো চাকরি যাবে না যদি পারফরম্যান্স ঠিক থাকে। একটা লাইন বলবো, আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম শুনছিলাম, ওখানে এজাজ ভাই একজন আছেন, আপনার সাপ্লাই চেইন, হ্যাঁ, উনি বলছিলেন, উনি আরেকজনের এক্সাম্পল দিচ্ছিলেন, যে আপনি বলছিলেন যে যখন আপনার বিজনেসটা হাফ হয়ে যাবে, সবাই হাফ বেতন নেব। এই ক্ষেত্রে আমার এইটার পার্সপেক্টিভে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যার বেতন 1 লাখ টাকা, তাকে আপনি যদি হাফ করেন, সে 50,000 পাচ্ছে, কিন্তু যার বেতন 8,000 টাকা, তাকে যদি আপনি হাফ করেন 4,000 টাকা, ইট ইজ ইম্পসিবল টু রান হিজ ফ্যামিলি। তো এরকম একটা বিজনেসের কথা একদিন শেয়ার করছিল, যে যেখানে পিয়ন, দারোয়ান, এদের থেকেও বেতন কাটা হয়েছে, যেটা আমাকে হার্ট করেছে, যে আসলে মানে হয়তো ওই সিচুয়েশনে যেহেতু যায়নি, সো ওই ডিসিশনটা আসলে নেওয়া হয়নি। যেমন আপনার ম্যাডাম আরেকটু জিনিস অ্যাড করে দেন, এটা ক্লাস আচ্ছা,
সরি হ্যাঁ, আমাদের ইনকাম লেভেল ওয়াইজ হওয়া উচিত, ইনকাম রেঞ্জটা কার কত তার ওভাবে আসলে রেঞ্জটা হওয়া উচিত। রেঞ্জ, ইয়েস, 15,000 টাকা ইনকাম করে আর যে যে 1.5 লাখ টাকা হয় ডেফিনেটলি তার অর্ধেক হবে না। রাইট, তার হয়তো যে 15,000 টাকা সে 1,000 কন্ট্রিবিউশন একটা করছে। নতুন জিনিস, আমি যেহেতু ওই সিচুয়েশনে যাইনি, সো ওইটা আমার চিন্তা করতে হয়নি, বাট আগে থেকে চিন্তা করেছি যে আচ্ছা আমাদের যত ইনকাম হবে সেই অনুযায়ী আমাদের সবার ইয়ে না, হবে। এভরিওয়ান উইল শেয়ার, বাট শেয়ারের পার্সেন্টেজ কি হবে? ওই That যে is it. তারাপা যে বলছিল ইকুয়ালিটি না ইকুইটি, হ্যাঁ, সেটা হ্যাঁ, ইয়েস, সাস্টেইনেবিলিটি এখন thank you. সবার সাস্টেন করতে হবে, সবাই মিলে একসাথে এই ইকোনমিতেই সাস্টেন করতে হবে। জি জি জি, থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ ধরে দেখছি যে আমাদের ফারিয়া ম্যাডাম অনেকক্ষণ চুপচাপ বসে আছেন। আপনার কোশ্চেন রেডি হয়ে গেছে আমার মনে হয়। একজন কোশ্চেন করেছেন যে স্ট্রেস গুলো কিভাবে পজিটিভ করা যায়, এটার সাথে আবার আরেকজন রিলেটিভ আমার কাছে মনে হয়েছে, যেটা হাউ উই ক্যান ম্যানেজ আওয়ার নেগেটিভ স্ট্রেস, অর্থাৎ আমরা পজিটিভ নেগেটিভ স্ট্রেসটা কিভাবে পজিটিভ আনতে পারি, যেহেতু আপনি একজন সাইকোলজিস্ট। জি আচ্ছা, আপনি যদি একটু শেয়ার করেন শর্টলি। হ্যাঁ, শুরু যেভাবে করা যায়, স্ট্রেস তো যেটা প্রথমে বলেছিলাম যে আমরা সবসময় এটাকে কিন্তু নেগেটিভলি দেখি, কিন্তু এটা পজিটিভও হতে পারে। এটা আসলে ডিপেন্ড করবে আমি কি করি স্ট্রেসটাকে দেখছি। এখন যদি চিন্তা করি, যদি যেহেতু আমরা আজকে ওয়ার্কিং উমেনদের স্ট্রেস নিয়ে কথা বলাটা শুরু করেছি, সেভাবে যদি চিন্তা করি, একজন ওয়ার্কিং উমেনের একটা নর্মাল স্ট্রেস, কালকে সকালে আমাকে অফিসে যেতে হবে, কিন্তু আমার বাচ্চার আবার আজকে শরীর একটু খারাপ, এখন কিন্তু কালকে সকালে আমাকে অফিসে যেতেই হবে, কালকে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং আছে যেখানে আমি প্রেজেন্টার, মানে আমাকে থাকতে হবে। এটা এই মুহূর্তে এক রাতের মধ্যে অন্য কেউ যেটা শিখে নিয়ে করবে এরকম কিছু সম্ভব হবে না, বা আমি বাসায় বসে প্রেজেন্টেশন করব, সেটা কতখানি ফ্রুটফুল হবে সেটাও আমি এই মুহূর্তে শিওর না কিভাবে করব। তাহলে আমি সেই ক্ষেত্রে কি করতে পারি? পজিটিভ স্ট্রেস অনেক বেশি, পজিটিভ স্ট্রেস করার ক্ষেত্রে এখন যেটা করতে হতে পারে সেটা হচ্ছে যে আমার বাচ্চা অসুস্থ, যদি এরকম হয় যে আরেকজন যে আমার পার্টনার আছে উনিও ব্যস্ত, উনি কোনোভাবে কালকে বাসায় থাকতে পারবেন না, আমাকে যেতেও হবে, আমার বাসায় এক্সট্রা হেল্পিং হ্যান্ড নেই, বা আমি এরকম কাউকে পাচ্ছি না যে আমাকে ইমিডিয়েটলি হেল্প করবে, যেটা আমি করতে পারি, আমার বাচ্চাকে আমার সাথে অফিসে নিয়ে যেতে হবে। অফিসের তো নিশ্চয়ই সব কলিগ আমার মিটিং এ বসবেন না, আমাকে অন্য কারো কাছে হেল্প চাইতেই হবে। এটা একটা বিষয় আমাদের নিজেদের, যারা ম্যাডাম যেটা বলছিলেন যে ইগোটাকে কিন্তু অনেক দূরে রাখতে হবে, নিজের মতো করে চিন্তা করতে হবে যে আমাকে এই মুহূর্তে অন্য কারো কাছে হেল্প চেয়ে আমার এই স্ট্রেসটা কি করে কমানো যায়। অন্য কেউ আমার বাচ্চাকে কিছু সময়ের জন্য রাখলেই যে আমার স্ট্রেস চলে যাবে এমন কিছু না, তবে আমি এতটুকু জানবো যে কেউ আমাকে সাহায্য করছে, এভাবে ম্যানেজ করা যায়। আর স্ট্রেস গুলোকে কি করে পজিটিভ করা যায়, নেগেটিভ স্ট্রেস ম্যানেজমেন্ট, এটার জন্য অবশ্যই সাপোর্টিং সিস্টেম সবার যে আছে তা না, তবে এটা ডেভেলপ করা শুরু করতে হবে, ফ্যামিলির সাথে কথা বলতে হবে, নিজের পার্টনারের সাথে কথা বলতে হবে। যদি স্বাভাবিকভাবে বসে কথা বলাতে কোনো কিছু সলিউশন না হয়, আমাদের এখানে কিন্তু এখন অনেক বেশি ফ্যামিলি কাউন্সিলিং, পার্টনার কাউন্সিলিং, ম্যারেজ কাউন্সিলিং সবকিছু হচ্ছে, হেল্প নিতে হবে, এবং আমাদের নিজেদেরকে যেটা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে যে না আমার হেল্প দরকার, আমি হেল্প চাইবো কারো কাছে যাতে কেউ আমাকে হেল্পটা দিতে পারে। জি জি জি, থ্যাংক ইউ আপনাকে, যে আসলে সুন্দর একটি সলিউশন আপনি দিয়েছেন আমাদেরকে। জি আমি একটু যারা আপুর কাছে আসতে চাই, ফর্মালি আমার সাইড থেকে আসলে কোশ্চেন, যেহেতু আপনি আসেন, আসলে আপনারা যেহেতু আপনি একটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করছেন, সিইও হিসেবে কাজ করছেন, এখন যেহেতু একটি করোনার মতো বিশ্ব মহামারী একটি ক্রাইসিস বাংলাদেশও চলছে, সেক্ষেত্রে আপনাদের এমপ্লয়ীদের সেফটির জন্য এখন আপনারা কি কি আসলে ব্যবস্থা নিয়েছেন, যেটা আসলে আগে যেহেতু আমরা ফেস করি না, সো আমরা এই ক্রাইসিসটাতে কি ধরনের সেফটি মেজারমেন্ট আপনি স্টেপ নিয়েছেন যদি কাইন্ডলি একটু শেয়ার করেন। জি ধন্যবাদ। শিওর, আমরা খুব লাকি, কেআইটিসি তে আমরা খুব লাকি, কারণ আমরা তো পুরো কাজটাই এখানে বসে আমেরিকার সাথে করি। সো এটা যেটা হয়েছে, আমরা হোয়াট উই ডিড ওয়াজ আমরা আমাদের ডাবল মনিটর সিপিইউ ব্যাকআপ করে প্রত্যেকটা এমপ্লয়ির বাসায় পাঠিয়ে দিয়েছি, যারা এখন বাসা থেকে ওয়ার্ক ফ্রম হোম করছেন। এখন কিন্তু সরকার খুলে দিয়েছে, তাই না? বাট আমরা এখনো যাইনি অফিসে ফেরত। উই হ্যাভ ডিসাইডেড যে আমরা জুন জুলাই প্রবাবলি তাও বাসা থেকে কাজ করব, বিকজ আমরা মনে করি ওনাদের হেলথ, they have a lot of them are young boys যারা তাদের বাবা মার সাথে থাকে, তো তাদের বাবা মার সাথে যারা থাকছে তাদের বাবা মারা নিশ্চয়ই একটু এজেড, সো ওনারা একটা ভালনারেবল গ্রুপে আছেন। সো আমরা আমাদের স্বাস্থ্যের স্বার্থে
আর এই কোভিড মুক্ত থাকতে পারি যাতে আমরা এখনো ওয়ার্ক ফ্রম হোমটাই মানে এস্টাবলিশ রাখছি, এটাই চালিয়ে যাচ্ছি। এবং ইনশাল্লাহ দেখি জুন জুলাই পর্যন্ত আমরা যদি করতে পারি। ওয়ান্স উই গো ব্যাক টু দি অফিস আমরা দেখছি যে আমাদের অনেক কিছু আমরা টেলিকনফারেন্স, স্ট্রিমইয়ার্ড, জুম এটার মাধ্যমে করতে পারি। সো অনেক এফিসিয়েন্সিও বেড়ে আসবে, আমাদের বেড়ে এসছে। জি জি। আর এর মধ্যে যদি আপনাদের যেহেতু আপনি কাজ করছেন একটা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে, তো আপনাদের যে যারা সহকর্মী থাকে এই সময় ডেফিনেটলি তাদের কিছু স্ট্রেস ডেফিনেটলি বেড়ে গিয়েছে বা অনেক সময় শেয়ার করে, এটা আসলে কিভাবে আপনারা নেগোশিয়েট করেন? আমরা কথা বলি, আমরা প্রত্যেকের সাথে কথা বলি। আমাদের একটা খুব ইন্টারেস্টিং ফ্ল্যাট অর্গানাইজেশনের মতো। আমাদের এখানে সবাইকে ফোন করে যোগাযোগ করতে পারে, প্রবলেম শেয়ার করতে পারে, কথা বলতে পারে। সো আমার ফোন নাম্বার সবার কাছেই দেয়া আছে ফ্রম ডে ওয়ান, আমার চেয়ারম্যানের নাম্বারও দেয়া আছে। সো সবাই ফোনটা তুলে জাস্ট কথা বলে কিংবা ফেসবুকে জাস্ট পিং করে। সো ইটস এ ভেরি ওপেন কোম্পানি। ছোট কোম্পানি তো এটা সম্ভব, কিন্তু অন্যান্য কোম্পানিতে যেমন ইটস মোর চ্যালেঞ্জিং। সো উই আর মেইনটেইনিং এ ভেরি ওপেন কমিউনিকেটিভ একটা এনভায়রনমেন্ট। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। জি, একটু আমরা এখন ফারিয়া বকুল ওনার কাছে একটু আসতে চাই। আসলে আমাদের সোসাইটিতে যে ধরনের আসলে প্রবলেম গুলা চলছে, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আমাদের এখানে যারা এখানে ডিভোর্স রেটটা অনেক বেশি হাই, এবং আমাদের কর্মজীবী যারা নারী আছে তাদের জন্য অনেক ধরনের ফ্যাসিলিটিস নাই। আসলে এই জিনিসগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের আসলে কি করণীয়, আপনি যদি একটু কাইন্ডলি শর্টলি শেয়ার করতেন বাস্তবায়ন করার জন্য কি করতে পারেন? আচ্ছা, ডিভোর্স রেট বাড়ছে, এটা কি করে কমানো যায়? এটা আসলে সবারই অনেক বড় একটা টেনশন। যেটা করা যায় বা আশেপাশে যাদের এরকম শুনছি, যেটা প্রথমে করতে হবে ওদের দুজনের মধ্যে কথা বলানোর চেষ্টা করা। এবং ডিভোর্স হয়ে যাবে বা আমি ডিভোর্স করে নিব বা আমি সেপারেশনে চলে যাব, এই কথাটা যত দেরিতে সামনাসামনি আনানো যায়। এই কথাটা না বলে কি সমস্যা আছে, ইস্যুটা কি, কি নিয়ে সমস্যা হচ্ছে সেটা নিয়ে যেন কথা বলা যায়। আর অনেক সময় এরকম হয় যে ফ্যামিলির ফাইনান্সিয়াল ইস্যু থাকে। আমরা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করি, কিন্তু এখনো কিন্তু আমাদের সেই নিউক্লিয়ার ফ্যামিলিতে ফুপি, মামা, খালা, চাচা, চাচি, আশেপাশের অনেক মানুষের অনেক কথা কিন্তু এখনো ইনফ্লুয়েন্স করে আমাদেরকে। হয়তোবা এখন আমার বাসায় আমি একা, কিন্তু সবার সাথে যোগাযোগ আছে, সবাই সবার মতামত দিচ্ছে। যখন দুইজনের মধ্যে ঝগড়াটা হয় তখন কিন্তু দুই ফ্যামিলির দুই সাইড থেকে দুই রকম মতামত আসবে। ইউজুয়ালি মেয়ের ফ্যামিলির আত্মীয় স্বজন মেয়েকে সাপোর্ট করবে, ছেলের ফ্যামিলির আত্মীয় স্বজন ছেলেকে সাপোর্ট করবে। সেই ক্ষেত্রে সবার একসাথে বসা, কথা বলা, কি সমস্যা আছে সেটা সমাধানের চেষ্টা করা। আর এটাও মাথায় রাখতে হবে যে সব সমস্যা সবসময় সমাধানযোগ্য নয়। অনেক সময় অনেক ক্ষেত্রে এরকম অনেক কিছু হয়ে যায় যেটা হয়তোবা চিন্তা করা হয় আমি প্রথমবার করেছি, বুঝতে পারিনি, আগামীবার এই ভুলটা না করব। হ্যাঁ, একবার এটা কথা বলে যদি সে বুঝতে পারে, এটাকে নিয়ে মুভ ফরওয়ার্ড করতে হবে, ফরগিভিং একটা ভিউ থাকতে হবে। কিন্তু যখন একটা ভুলই বারবার রিপিটেশন হবে তখন কিন্তু চিন্তা করতে হবে যে তাহলে আমি এটা নিয়ে কি করব। তখন কিন্তু সুযোগ কমে আসে। বারবার যখন একটা কিছু রিপিটেশন হতে থাকবে যে কোনো সম্পর্কে, সেটা যে কোনো রকমের সমস্যা হতে পারে। আরেকটা বিষয় যেটা, যে নিজে ফেইথফুল থাকা, আমি যেটা মনে করি আমাদের কাছে কিন্তু আসলে চিন্তা করলে এখন অপশন অনেক বেশি, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হোক বা আমাদের সামাজিক এখন যে সিস্টেমটা আছে, অপশন অনেক বেশি। আমি মনে করি নিজে ফেইথফুল থাকলে অ্যাটলিস্ট তো আমার বিবাহে যদি আমি বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যদি চিন্তা করি, একটা সমস্যা কিন্তু কমে গেল, একটা ইস্যু কিন্তু তাহলে রিজলভ হয়ে গেল, তাহলে আমি নেক্সট ইস্যুটাতে যেতে পারলাম। এই কিছু কিছু জিনিস নিজের মধ্যেও পরিবর্তন আনতে হবে। পার্টনারকে কন্ট্রোল করা, পার্টনার কি করছে আমি চাই না ও এভাবে করুক, এটা চেষ্টা করার থেকে হয়তোবা পার্টনারও চাচ্ছে আমি কোনো পার্টিকুলার জিনিস ওনার মতো করে করি, সেক্ষেত্রে অন্যকে কন্ট্রোল করার থেকে নিজের মধ্যে কি চেঞ্জ আনা যায় এই জিনিসটাও একটু চিন্তা করা। এটা গেল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে কর্মজীবী নারীদের জন্য সুযোগ সুবিধা অনেক ক্ষেত্রে নেই, যেমন ব্রেস্ট ফিডিং করার কোনো জায়গা থেকে শুরু করে সব জায়গায় ডে কেয়ার নেই, টয়লেট সেবাটা নেই। এক্ষেত্রে যেটা হতে পারে
আমাদের তো আসলে মাতৃকালীন ছুটি প্রথমে যেটা ছিল অনেক আগে 4 মাসের হয়েছিল প্রথমে, সেটাকে সরকার 6 মাসে এনেছেন। সেটা ম্যাক্স সব সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য। বেসরকারি ক্ষেত্রে পেইড লিভ 3 মাস দেয়া হয়। তো এটা যেটা করতে হবে প্রথমে, এটা আসলে দেয়া হচ্ছে কিনা মনিটরিং। গভর্নমেন্ট যখন আমাদের সবাইকে একটা রুল দিল যে মেটার্নিটি লিভ দিতে হবে, তাহলে গভর্নমেন্ট তো চাইলে সেই রুলটাও করতে পারে যে মেটার্নিটি লিভ দেয়া হচ্ছে কিনা সেটাকে মনিটর করা। এটা কি করে করা যায়? ম্যাটারনিটি লিভ নিয়ে আমার একটি কোশ্চেন আছে, যেহেতু হচ্ছে যে এখন যেহেতু অনেকে আমি দেখেছি আমার যারা আসলে ফিমেল কলিগ আছে, দেখেছি যে অনেকে দেখা গেল যে বাচ্চা একাধিক হয়েছে, যে টুইন বেবি হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমার মনে কনসিডার করা উচিত, কারণ হচ্ছে আমি ইয়াং বয়সে চেয়ারম্যান ছিলাম, যেটা আমি হয়তো ব্যক্তিগতভাবে করেছি। একটা বেবি সবসময় উইক হয়, কিন্তু যখন টুইন বেবি হয়ে যায় তাকে কিন্তু অনেক সময় দিতে হয়। তার কিন্তু আমি দেখেছি 6 মাসে ওভাবে প্যাকেজটা হয় না। আমার কাছে মনে হয় যে এই জিনিসটাও আমাদের নীতি নির্ধারকের অবশ্যই এটা পয়েন্ট আউট করা উচিত। যদি একাধিক বাচ্চা হয় তাহলে তার বিষয়টা যাতে আরেকটু বাড়িয়ে হয়তো বা 2-1 মাস আর একটু বাড়িয়ে এটা সমন্বয় করা যায়। এই বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান। জি ফারিয়া, থ্যাংক ইউ। এর মধ্যে যদি কেউ কিছু অ্যাড করতে চান। আমি বলবো। জি শিওর। আচ্ছা, খুব ভালো কথা বলেছে বকুল। সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে আপনি চেয়ারম্যান ছিলেন অনেকের পৃথিবীর কোনো জায়গায়, মানে আপনার এই যে বেবি হওয়ার যে লিভ, আপনার 3 মাস বলেন, 4 মাস বলেন আর 6 মাসই বলেন, কোথাও টুইনের ব্যাপারটা নেই। আপনি বলার পর এখন আমরা যারা অর্গানাইজেশন, আমরা তো পড়াচ্ছি, অর্গানাইজেশন যারা আছে তারা এই বিষয়টা ভাবতে পারে যে ইফ দিয়ে আপনার আরেকটা আপনার সাবসেকশন এখানে ঢোকানো যায় কিনা ভবিষ্যতে, যে কেউ যদি 2টো বাচ্চা প্রসব করে তাহলে তার ছুটির সময়টা এরকম হতে পারে। এখানে যারা আছে, এখানে আপনার যারার প্রোগ্রাম এখানে অনেকেই দেখছে, এইচআরে আরো অনেকেই হয়তো প্রোগ্রামগুলো দেখবেন। সো যারা পরে পলিসি ডেভেলপ করবে সেখানে কথা বলার একটা সুযোগ আমাদের তৈরি হওয়া উচিত বলে আমি মনে করি। জি ম্যাডাম, সাথে আমরা একটু প্যাটার্নিটি লিভও চাই। যেমন আমাদের ভাইয়ের মতো কিন্তু অনেকেই হেল্প করে ওয়াইফকে প্রাইমারি ভাবে যখন সে বাচ্চা হয়, ডেফিনেটলি এখানে তার একটা প্যাটার্নিটি লিভও হওয়া উচিত, তাকে সাপোর্ট, তার ওয়াইফকে সাপোর্ট দেওয়ার জন্য। আশা করি এই দুইটা পলিসি আমাদের ওয়াইফকে সাপোর্ট দেওয়ার জন্য, 1 বছর ওয়াইফ নিজেদের সাপোর্টের জন্য। অ্যাকচুয়ালি সুইডেনে মনে হয় হাজবেন্ড ওয়াইফের 1 বছর। সো ফার্স্টে ওয়াইফটা নেয় 1 বছর, তারপরে আবার হাজবেন্ড নেয় 1 বছর। So that works out really well. 2 বছর the children have undivided attention of either parent. এটা কি সুন্দর না? মানে প্রথম দুটো সরি, শুধু মেটারনিটি লিভ এসছেই হচ্ছে এক্সপেকটেশন থেকে যে মহিলারাই সব করবে, নারীর উপরই সব দায়িত্ব, অতএব মেটারনিটি লিভটা ওনার লাগবে। বাট প্যাটার্নিটি লিভ ডেফিনেটলি দরকার, বিকজ মানে বাবা কি করবে, বাবাও তো ডেফিনেটলি দে হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য চিলড্রেন। এটা তো রেসপন্সিবিলিটিটা দুইজনের। সো দেখা যায় যে হ্যাঁ আমি হেল্প করছি আমার ওয়াইফকে, কথাটা কিন্তু তা না। আমরা দুইজন মিলে কাজটা করছি, একে অপরকে হেল্প করছি, প্যারেন্টিং করছি। আমি কাউকে হেল্প করছি না, এটা আমার কাজ না যে আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে, দুইজনের কাজ এটা। আপনি বলেছেন উনি, অনেক সময় আমাদের স্ট্রেস কিন্তু আমাদের নিজেদের বানানো স্ট্রেস, পারসেপশন। আমাদের কিছু জায়গায় আমাদের পারসেপশন চেঞ্জ করতে হবে। আমি যদি আমার ইতিহাস বলি, আমার বিয়ের পর আমি দেশের বাইরে চলে গেলাম। তো তখন আমার অফুরন্ত সময়, আমি ওখানে বসে বসে আপনার একটা টমেটো কেটে কিভাবে একটা গোলাপ বানাতে হয় সেটাও কিন্তু আমি লার্ন করলাম। একটা সালাদের পাশে আমি টমেটোটা দিই, গাজর সুন্দর করে কাটি, কিন্তু খাওয়ার টেস্ট কিন্তু একই। মানে কিন্তু এখন যেটা হচ্ছে কি বলছি 24 আওয়ার্স, এখনো কিন্তু আমি সালাদ করি, কিন্তু এখন আমি টমেটো আর গোলাপ বানাই না। হ্যাঁ, সালাদ টেস্টি বানানোই হচ্ছে আমার গোল, হচ্ছে সালাদটা টেস্টি হতে হবে। আমার সাধারণত আমরা ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে যে টেস্ট করব। জাহাঙ্গীরনগরে খাওয়া যে কি মজা। আমাদের একটি অলরেডি কোশ্চেন আসছে যে রাশিদুল হাসান নামে, যে চিকিৎসক হিসেবে অনেক নারী সহকর্মীকে দেখি এই করোনা মহামারীতে বাসায় বাচ্চা রেখে এসে ডিউটি করছেন। তাদের মানসিক স্বাস্থ্যের জন্য আসলে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? কেউ যদি এটার আনসার দিতে পারেন। যে ওপেন কোশ্চেন। আমি একটু বলতে পারি না। আমি ফার্স্ট অফ অল উনাদেরকে স্যালুট জানাই। উনারা যে উনাদের বাচ্চাদেরকে ছেড়ে
ফ্যামিলিকে ছেড়ে ওনারা এই একটা কাজে নিয়োজিত হয়েছেন। ওনারা তো ফেরেশতা ছাড়া আর কিছুই না আমার চোখে, মানে সুপার হিউম্যান যদি হয় ওনারাই, রাইট? এবং আমরা মানে আমরা তো অ্যাভেলেবল আছি, আমরা কি করতে পারি ওনাদের জন্য আমরা কিন্তু এখনো বুঝে উঠতে পারছি না। সো সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, আই এম শিওর আমরা যারা ওনাদের সাথে ফ্রন্ট লাইনে নাই, আমরা এই ভার্চুয়ালি পেছন থেকে আমরা উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু সাপোর্ট দেম অ্যাজ বেস্ট অ্যাজ পসিবল। আমি জানি নাভিদ মাহবুব চেষ্টা করছেন কিছু কমেডি কিংবা কিছু হিউমারাস কিছু ওনাদেরকে শোজ অ্যারেঞ্জ করার জন্য ওনাদের জন্য। ইনফ্যাক্ট নাভিদ পুলিশের জন্য চেষ্টা করছেন, পুলিশম্যান পুলিশ উইমেনদের জন্য, because এখন humor is a very important factor in stress management. এখন না, humor is a huge factor in stress management. So এটা উনি বাইরে দেখতাম জেরিয়াট্রিক পেশেন্টদেরকে গিয়ে নাভিদ শো করতো ক্যালিফোর্নিয়াতে থাকতে। সো এইসব জিনিসগুলোকে আমাদেরকে এখন ইন্ট্রোডিউস করতে হবে, জাস্ট টু ওই মোমেন্টারিলি যদি ওনারা একটু উৎফুল্ল মনে একটু হাসতে পারে, একটু মাইন্ড রিফ্রেশ করে, ওই 15 মিনিটসটাই কিন্তু একটা এনার্জি, একটা রিচার্জের মতো হয় মানুষের মাইন্ডে। সো ওনারা যে কাজটা করছেন এটা তো অভাবনীয়, আমরা তো করতে পারি না, মানে আমি চিন্তাই করতে পারি না। আপা প্লিজ বলেন। জি জি, থ্যাংক ইউ। জি শাকিলা ম্যাডাম, আপনি কি অ্যাড করতে যাচ্ছিলেন? জি জি শিওর। যারার সাথে হ্যাঁ আমি একটু অ্যাড করতে চাচ্ছি। জি জি শিওর। যারার সাথে আমি একটু অ্যাড করি যে অ্যাকচুয়ালি হিউমার ইজ ইম্পর্টেন্ট, at the same time একটা অ্যাসুরেন্সের জায়গা দেওয়া, ঠিক আছে? ওনাদের মানসিক স্বাস্থ্যের প্রবলেমটা হলো ওনারা দে আর ওয়ারিড অ্যাবাউট দেয়ার সেফটি অফ দেয়ার চিলড্রেন, ঠিক আছে? সেই বাচ্চাগুলো যাতে অন্য কেউ প্রপার কেয়ার নিতে পারে সেটা এনশিওর করা, এবং এটা তাদেরকে অ্যাসিওর করা যে চিলড্রেন আর সেফ। এই অ্যাসুরেন্সটা পেলেই কিন্তু মানসিক স্বাস্থ্যের অনেক উন্নতি হবে বলে আমার মনে হয়। আসলে শাকিলার সাথে আমি একমত। আমি এখানে একটা ঘটনা তুলে ধরি। বেশ কিছুদিন আগে একজন পুলিশ যখন করোনায় আক্রান্ত হয় একদম প্রথম দিকে, তখন সে একটা খুব মানে যে কথাটা বলেছিল সবার হৃদয়কে টাচ করবে, যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে আশ্বাস দেন যে আপনি আমাদের সন্তানের দায়িত্ব নেবেন। যেটা শাকিলা বলছিল যে ওর মানে স্ট্রেস কিন্তু আসে আমার ভবিষ্যৎ আননোন বলে, ভবিষ্যৎ নোন হয়ে গেলে কিন্তু স্ট্রেসটা কমে যায়। রাইট। এক্ষেত্রে আমি বলবো যদি হাজবেন্ড ওয়াইফ দুজনই ডাক্তার হয়ে থাকে তাহলে দুজনই একই সাথে করোনা ইউনিটের দায়িত্বে কাজ না করলে বেটার, কারণ ওনারা যদি অল্টারনেট টাইমে করেন যে কোনো একজন বাচ্চার সাথে থাকতে পারবেন, অথবা ফ্যামিলিতে যারা অন্য যারা আছেন তারা কেউ বাচ্চার দায়িত্ব নিলে সেই ক্ষেত্রে একটা অ্যাসুরেন্সের জায়গা তৈরি হবে। জি আমি জি থ্যাংক ইউ শাকিলা ম্যাডাম। আমি সর্বশেষ কোশ্চেনে আসছি যারা আপুর কাছে, যেহেতু উনি কর্পোরেট সাইটে আছেন সিইও হিসেবে, আপনার একটা মেসেজ এরকম আমরা দিতে পারি কিনা আজকের এই আলোচনা থেকে, যে ম্যাডামরা আজকে শেয়ার করলেন দুইজনই আমাদের আইবি এর ম্যাডামরা, যে আসলে আমরা এই যে একটা ক্রাইসিস মোমেন্টে যাচ্ছি, এই সময় আমরা যদি মানুষকে জবলেস না করে, আমাদের এমপ্লয়ীদের জবলেস না করে আমরা যদি বাই রোটেশন তাদেরকে আমরা ইনভলভ করি, এটা একটি ওয়াইজ ডিসিশন হবে কিনা? যেহেতু আমরা আসলে সবারই আমরা বলবো যে এই করোনার মধ্যে আমরা সবাই কিন্তু আসলে অসচ্ছল। কেন? বিকজ এখন মানসিকভাবে যে সচ্ছল সেটাও কিন্তু একটা বড়, কারোই যারা যে যত ইনকাম করুক না কেন তার ফ্যামিলি, তার এরিয়া, তার লোকালিটি, কমিউনিটি কিন্তু ডোনেট করছে টাকা কিছুটা হইলেও। তো আপনি যদি একটু যারা একটু বলেন যে আসলে আমরা রোটেশন ভাবে যদি সবাইকে, এই কনসেপ্টটা খুবই ভালো একটা কনসেপ্ট, বাট আনফরচুনেটলি আমাদের কিছু কোম্পানিজ আছে যেখানে ফর এক্সাম্পল আমাদের কাজটা এখন এত সীমিত হয়ে আছে যে ধরেন আমরা একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ পিপলের বেশি আমরা সাস্টেইন করতেই পারছি না। সো ওই ফার্লো করা বলেন, আমাদের বেতন অর্ধেক করে ফেলা বলেন, আমাদের কাজ অর্ধেক হয়ে গেছে, সো ওর বিয়ন্ডে না আমরা যেতে পারছি না। সো আমরা মানে এটা ইটস নট মেকিং ফিজিক্যাল সেন্স, বাট এটা নিশ্চয়ই আরো বড় কোম্পানিতে এটা আপনার করা সম্ভব হতে পারে। সো দিস ইজ ডেফিনেটলি a concept that is worth exploring in bigger companies, and also এখন দেখেন সবকিছু খুলে যাচ্ছে, যেহেতু লোকালি আমি যদি বলি আমাদের বড় বড় কোম্পানিতে এটা কিন্তু আমার মনে হয় কনসেপ্টটা ফ্লোট করার একটা টাইম আসছে, এটা ডেফিনেটলি এক্সপ্লোর করা যেতে পারে। জি
থ্যাংক ইউ। একজন আসলে লাস্ট কোয়েশ্চেন করেছে, এটা আসলে আপনার কোম্পানি নিয়ে এসে কোয়েশ্চেন করেছে যে হোয়াই কাজী আইটি ইজ ফায়ারিং পিপল। So we are not firing people, we are we're temporarily laying off people, যেটা আমি আগেই বলেছিলাম। আমাদের এখন ধরেন আগে যদি এক্স আমাদের কাজ থাকতো, এখন আমাদের এক্স ডিভাইডেড বাই 4 ও কাজ নাই। and in the next few months আমরা তো predominantly আপনার foreclosed properties এর সাথে কাজ করি। সো আমেরিকাতে এখন একটা হোল্ড দিয়ে দিয়েছে foreclosed properties এ। সো এখন থেকে নিয়ে সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রপার্টি foreclose হবে না। অ্যাজ এ রেজাল্ট আমাদের ইনভেন্টরি একদম জিরোতে নেমে আসছে, সেটাই বলছিলাম। সো আমাদের এখন একদম একটা স্কেলেটাল ক্রু ছাড়া। আর আনফরচুনেটলি আমাদের সাস্টেইনেবিলিটি, আমিও আমরা এখন যেটা শুরু করছি সাস্টেইনেবিলিটি প্ল্যানিং ফর দ্য নেক্সট ফিউ ইয়ার্স, আমরা এই কাজটা আগে তো কেউ দেখেনি। এই জিনিসটা হচ্ছে, আমি বলেছি আগেও যে 90% অফ দ্য কোম্পানিজ আমরা সাস্টেইনেবিলিটি প্ল্যানিং হয়তো করিনি, এখন আমাদেরকে এটা করতে হবে। সো ইট ইজ ভেরি আনফরচুনেট দ্যাট আমাদের টেম্পোরারি লে অফস হচ্ছে। as soon as our orders start coming back up, we are going to take the people back up without any interview, এক সঙ্গে সঙ্গে আমরা ফেরত নিয়ে নেব ইনশাআল্লাহ। আশা করি এই ধরনের রিকভার হবে ইনশাআল্লাহ, আমরা আশা করি বাংলাদেশের সবগুলা কোম্পানির ক্ষেত্রে অবশ্যই। যে যার খুব একটা ফানি কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে আপনি সব সময় প্রোগ্রামে বলেন যে আপনার রেড লিপস্টিকটা কনফিডেন্স বাড়ায়। আমার কোশ্চেন ইজ দ্যাট আমি আজকে যদি স্টেজ নিয়ে বলতেছি, আসলে স্টেজও কমাই কিনা, যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, আমি একটু আমি আমার আম্মা শি ইজ আ হোম মেকার, বাট আমাদের এভলিউশনের পেছনে 99% মানে প্রভাব উনি ফেলেছেন আমি বলতে পারি। সে স্ট্রং সিলেটিভ ওমেন যাকে বলি আমি। হ্যাঁ, তো উনি সারা জীবন আমি দেখি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে টুথব্রাশ করে কাজল আর লিপস্টিক দিয়ে কাফতান পরা উনি বেরিয়ে আসতেন। আমি বলতাম তুমি এত সকালবেলা উঠে কাজল পরা মা? তখন আমাকে বলে উনি তো আর গেম ফেসের কনসেপ্টটা জানতেন না। উনি বলেন আই এম রেডি ফর দ্য ডে, হোয়াট এভার হ্যাজ টু হ্যাপেন আই উইল ট্যাকল ইট। সো এটাই ছিল আমাদের মাদের মহিমা, মানে আমাদের আগের মারা যেটা, তারা হচ্ছেন যে সব সম্ভব, জাস্ট বলো কি করতে হবে। মানে আব্বা ফোন করে বলছেন আচ্ছা জানি আধা ঘন্টার মধ্যে 18 জন লোক নিয়ে আসছি, আম্মা ফোনটা রেখে একটু বকা টকা দিয়ে ঠিক আছে ডিমের ভাজি হলেও ডিম ভাজি ডাল একটা মুরগি চড়িয়ে দিয়ে খাইয়ে দিচ্ছে। সো ওই ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা কিন্তু আমি মাঠ থেকে শিখেছি। আমি যদিও সেলডম ওয়ার্কস আউট অফ দ্য হোম, উনি কাজ করেছেন আমার আব্বার বাইং হাউসে বেশ কিছুদিন ফাইন্যান্স ডিরেক্টর হিসাবে। ওনার থেকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ওনার থেকে পিপল ম্যানেজমেন্ট, ওনার থেকে আমি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, এই তিনটা জিনিস খুব স্ট্রংলি শিখেছি, যেটা হয়তো বার্কলিতে গিয়ে এডিশনালি শিখেছি। বাট আমার মা এগুলো আমাকে বিগিনিং এ শিখিয়ে দিয়েছেন আর কি। সো এই রেড লিপস্টিকটা হচ্ছে গেম ফেস, উই আর রেডি। সো স্ট্রেস আসো, অসুবিধা নাই। জি জি, থ্যাংক ইউ। এই জন্য আসলে বলে আসলে ফ্যামিলি হচ্ছে আমাদের ফার্স্ট ইনস্টিটিউট হোয়ার উই ক্যান লার্ন ফ্রম ইট। তো ডেফিনেটলি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের ফ্যামিলি একটা বড় ইনস্টিটিউট, যেখান থেকে মানুষের চিন্তা ভাবনা, মানসিক বিকাশ সবকিছুই আসলে গড়ে ওঠে। আপনি অনেক লাকি, আপনি অনেক কিছু স্ট্রেস লেস করতে পারছেন। জি ধন্যবাদ। এটা আমার মনে হয় স্ট্রেস সবারই আছে, আপনারও আছে, আমাদের সবার আছে। ইট ইজ হাউ উই লুক এট ইট। ইট ইজ আমাকে তো বলে হোপলেসলি অপটিমিস্টিক আমি, কিন্তু এখন চলে যেতে হচ্ছে স্টকডেল প্যারাডক্স। না আপা, আপনারা তো এটা পড়েছেন নিশ্চয়ই, পড়াচ্ছেনও হয়তো, যে আমাদেরকে রিয়েলিস্টিকলি অপটিমিস্ট হতে হবে। এখন ওই কালকে বেরিয়ে যাব বাসা থেকে বললে পারছি না, সো আমাদেরকে রিয়েলিস্টিক হতে হচ্ছে আর কি। ইয়েস। Just a last question, মনে হচ্ছে যে আলী করিম উনি বলছে as I work in the hospital in New York, they build a separate department for stress management so that the doctors, nurses can go and have some time with them. যদি এটা অ্যাড করতে চান, যদি আসলে সেপারেট ডিপার্টমেন্ট থাকা উচিত কিনা স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য সব জায়গায় বলি। থিওরিতে যেটা আছে, স্ট্রেস তো একটা ওয়ার্কিং উইমেনের দুটো জায়গা থেকে আসে, একটা হচ্ছে আপনার অর্গানাইজেশন, একটা ফ্যামিলি। অর্গানাইজেশন এখন অনেক জায়গায় আছে এবং আরো করতে পারে, সেটা হচ্ছে আপনার এমপ্লয় অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। সো দেয়ার মাস্ট হ্যাভ সাম পারসন ওভার দেয়ার, যে হচ্ছে আপনার মেবি কাউন্সিলর হতে পারে, ডক্টর হতে পারে। এখানে ডক্টর বলতে হচ্ছে আপনার মেন্টাল ডক্টর হতে হবে, সো দ্যাট আমরা ব্যাংকে যখন টাকা রাখি সেটা কিন্তু গচ্ছিত রাখি, তাই না? আমি জানি এই টাকার খবর যদি আমি কাউকে না বলি কেউ জানবে না। সো দ্যাট শুড বি দ্য ব্যাংক, যেখানে আমি আমার মনের কথাটা বলবো, যেখানে সে আমাকে কিছু সমাধান দিবে, কাউন্সেলিং দিবে।
এবং এই ক্ষেত্রে আপনার যেমন নিউ ইয়র্কে আছে, বাংলাদেশ তো এখনো লেবার সাপ্লাই ইজ মোর দেন লেবার ডিমান্ড, এই জিনিসগুলো আসতে একটু সময় লাগবে, বাট দিস ইজ অন দ্য প্রসেস। আমার কাছে মনে হয় দেয়ার লটস অফ অর্গানাইজেশন দে থিঙ্কিং, দে হ্যাভ কাম আউট। আমার যারার হয়তো মনে নেই, ব্র্যাকে একবার তার সাথে আমার একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, আমি জানি না যারা মনে করতে পারবে কিনা। তো এই বিষয়টা যে আমরা কিন্তু বেরিয়ে আসছি এবং বেরোচ্ছি, উই আর ইন দ্য প্রসেস, এই প্রসেসটা এত দ্রুত, কালচার ক্যান নট বি চেঞ্জ ইন এ ডে। ওকে, থ্যাংক ইউ। জি জি, থ্যাংক ইউ। অলরেডি সেই কোয়েশ্চেন ম্যাডাম খুব সুন্দর করে আসলে উত্তর দিয়েছেন, কনভিন্স আমাদের ভিউয়ার যারা আছে তারা বলছে এক্স্যাক্টলি। আসলে আমরা এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা খুবই, আমার কাছে মনে হচ্ছে খুব একটি প্রাণবন্ত আলোচনা করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে আপনারা সমস্যার সমাধানগুলো করেছেন। এই জন্য আমি আবার আপনাদের সহযোগিতা এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন যারা মাহবুব, সিইও এন্ড কান্ট্রি ডিরেক্টর আইটি, আমাদের সাথে সংযুক্ত ছিলেন ডক্টর আইরিন আক্তার, আইবিএ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমাদের সাথে সংযুক্ত ছিলেন এতক্ষণ ফারিয়া বকুল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ঢাকা ইউনিভার্সিটি। আমাদের সাথে সংযুক্ত এতক্ষণ ছিলেন অলরেডি আমাদের শাকিলা ইয়াসমিন ম্যাডাম, চেয়ারম্যান, বিবিএ প্রোগ্রাম, ঢাকা ইউনিভার্সিটি। এবং আমাদের সাথে সংযুক্ত অলরেডি রয়েছেন প্রায় 1.5 ঘন্টা যাবৎ শামীমা বেগম রত্না, কর্পোরেট ট্রেনার। তো সবাইকে আসলে খুবই আপনাদেরকে প্রাণ ঢালা আসলে অভিনন্দন জানাচ্ছি, যে খুবই আমার কাছে মনে হচ্ছে ইফেক্টিভ। এবং আমি নিজে অনেক কিছু শুনতেছিলাম যেটা আমিও আসলে কাজে লাগাতে পারি ডেফিনেটলি। তা আমাদের যারা ভিউয়ার্স আছেন আজকে অনেক ধরনের মেসেজ তারা কিন্তু পেয়েছেন। কর্পোরেট সেক্টরে আমাদের কি কি জিনিস আসলে অ্যাডাপ্ট করা উচিত, গভর্নমেন্ট সেক্টরে কি কি হওয়া উচিত, অনেক মেসেজ আমার কাছে মনে আজকে যারা দেখতেছিলেন আসলে তারা পেয়ে গেছেন। যদি কোনো ধরনের আজকে লাস্ট কোনো কিছু যদি অ্যাড করতে চান কেউ, তাহলে আমি তাদেরকে আসলে 1 মিনিটের জন্য সময় দিতে পারি। যদি কেউ আমি একটা বলতে পারি, আপনার একটা প্রোগ্রাম করা উচিত, দ্যাট ইজ শুড বি দ্য রিসার্চ ফর দ্য মেল, যে তার কত রকম স্ট্রেস দিতে পারে। সো ইউ ক্যান আস্ক देम দিস কোশ্চেন। অলরেডি ফারিয়া ম্যাডাম বলে দিয়েছে যে স্ট্রেসটাকে পজিটিভ ভাবে নিতে হবে। কিন্তু আর পাচ্ছে না এখন স্ট্রেস, এখন মেন্টাল স্ট্রেসেও আছে। যে এতদিন দেখতাম বাবা কিছু করতো না, পায়ের উপর পা তুলে টিভি দেখতো, এখন আমারও কিছু কাজ করা লাগে, এই স্ট্রেসে কিন্তু এখন আছে অলরেডি। মেলদেরও থাকতে পারে, দেয়ার শুড হ্যাভ সাম প্রোগ্রামস অন মেল। দুইটা জিনিস আমি একটু ইনক্লুড করতে চাই, যেমন আজকে ফারিয়া বকুল আজকে মানে ডিভোর্স নিয়ে কথা বললো, আমার একটা কলিগ উনি শেয়ার করলেন যে করোনাকালীন কিন্তু ডিভোর্স রেট আরো বেড়ে গেছে, দুইজন বাসায় থাকতেছে, অনেক কিছু জানা হচ্ছে, অনেক কিছু নতুন করে জানা হচ্ছে, অনেক কিছু এখন বের হচ্ছে যেটা আগে এত সময় বাইরে থাকলে কিছু সময় বাসায় থাকার সময় বের হয়নি। কিছু সময় জাপানে, ইউএসএ তে কিছু সময় হজম করা যায়, হয়তো বা এখন 24 ঘন্টা টানা 24 ঘন্টা 24/7 এভাবে অনেক 3 মাস 4 মাস হজম করা যাচ্ছে না। হ্যাঁ, জাপানে এবং ইউএসএ তে এই মুহূর্তে ডিভোর্স রেট অনেক হাই। এবং আমি আরেকটা ইনফরমেশন শেয়ার করি, একটা বড় স্ট্রেস, ফাইনান্সিয়াল স্ট্রেস, কিন্তু অন্যরকম স্ট্রেস। আমার এক একজন পরিচিত আছেন যার হাজবেন্ড হচ্ছে একটা ব্যাংকের মোটামুটি ভালো পজিশনে আছে, এই পজিশনে ম্যানেজমেন্ট লেভেলে আছে। তো আমার যে কলিগটা, ওনার ওই ব্যাংকের অ্যাকাউন্ট ছিল অলরেডি, তো সে ওই ব্যাংক থেকে বের আরেকটি ব্যাংকে সে সুইচ করেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কেন করলেন, আমার কাছে আসলে কি হয়েছে যে আমার হাজবেন্ড আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে, দ্যাটস ওয়াই আমি ওখান থেকে শিফট করেছি। এটা কিন্তু একটা স্ট্রেস, এটা আমি নতুন ধরনের একটা স্ট্রেস আমার সাথে যখন শেয়ার করলো, যে বললাম যে সবাই তো আসলে প্রাইভেট সেক্টরের ব্যাংকে রাখে, আপনি কেন সরকারি ব্যাংকে রাখলেন, তখন কিন্তু সে এই ইনফরমেশনটা শেয়ার করে। এটা তো শুধু স্ট্রেস না, এটা ইনভেশন অফ প্রাইভেসি। ইয়েস, প্রাইভেসি। আর ওনার ফার্স্টে ওই কন্ট্রোল করতে চেষ্টা করা, কন্ট্রোল করার চেষ্টা করা যে সে কি করছে আমাকে জানতেই হবে, এবং আমি যেন জানি তুমি কি করবা, এবং আমি ডিসিশন নিব তুমি ওই টাকাটা দিয়ে কি করবা, তোমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে। এগুলো কিন্তু অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করে। ডেফিনেটলি। সো আশা করি যারা আজকে দেখছেন এই ধরনের কোনো কাজকর্ম করেন না, এটা আরো বেশি কনফ্লিক্ট সৃষ্টি করে। যার অ্যাকাউন্ট এটা খুব প্রাইভেসি ইস্যু, তারই জানা উচিত, অন্য কারো
ডেফিনেটলি ছেলেদের উদ্দেশ্যে আমি বলতেছি, না, যার আমি যার বলছি টাকা ছেলে থাকে। মেয়ে দুজনেরই উদ্দেশ্যে, দুজনেরই। তাদেরও স্ট্রেস দুজনের আছে, উদ্দেশ্যে but মেয়েরা বেশি ছেলেদের impacted অনেক সময়। সরি জি 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 না, আমরা একই কথা বলছিলাম যে নারীরাও কিন্তু হাজবেন্ডদের অনেক সময় স্ট্রেস দেয়, আমাকে ডায়মন্ডের রিং দিতে হবে, তোমার ওখানে কত টাকা আছে, ইফ আই এম নট আর্নিং দেন তাহলে আর এত কথা বলে তো কোনো লাভ নাই, তাই না? তো জি জি স্ট্রেস নিজেরও দুই পক্ষই কমাতে দিচ্ছে। হবে ও দুই পক্ষই। পক্ষ থেকেই কমাতে হবে। two very important things: managing expectation and also acceptance. রেসপেক্ট, অ্যাকসেপ্টেন্স এন্ড রেসপেক্ট। Very important. জি জি থ্যাংক ইউ। আসলে আমরা মনে করি যে আমরা আরো সব আলোচনা করেছি আজকে। আমাদের যারা আপু ছিলেন উনি অনেক কিছু শেয়ার করলেন, তার আসলে তার প্র্যাকটিক্যাল 24 বছরের যে একটা অভিজ্ঞতা সেটা শেয়ার করেছেন। আসলে কর্পোরেটে কিছু কিছু জিনিস হয়তো আমাদের অ্যাডাপ্ট করতে হবে, অ্যাজ ওয়েল এজ উনি যে ধরনের সাপোর্ট পেয়েছেন, আমি মনে করি যে আসলে 12 কোটি বা 10 কোটি মানুষের মধ্যে মনে হয়, আমার কাছে মনে হয়েছে যে উনি একটা, হ্যাঁ কোটি নয়, 10-12 কোটির মধ্যে অথবা উনি একটা হইতে পারে স্যাম্পল, বা 10টা স্যাম্পল হইতে পারে। এই 17 কোটির মধ্যে উনি হচ্ছে 17টা হলে উনি ওয়ান অফ দেম। আমার মনে হচ্ছে যেটা যে উনি খুবই ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছেন। আমি আমার লাইফে এই যে 36 ইয়ার্স আমি এরকম লোক দেখিনি যে আসলে হাজবেন্ড এত ডেডিকেটলি সাপোর্ট দিয়েছে। সো ডেফিনেটলি আমি Next time মেরে লিয়ে আইসেন শোতে। আমার হাজবেন্ডও আমি কর্পোরেট ওয়ার্ল্ডে বা ওইভাবে ম্যানেজ করা যায় না। আমরা যারাই এখানে আছি সেই সাপোর্ট সিস্টেম যদি প্রপার না থাকে তখন সবাই চিন্তা করে আমি এতক্ষণ ধরে এখানে কথা বলছি, আমার বাচ্চা নিয়ে ওরা কি করছে, এই সেই এত কিছু চিন্তা করলে কিন্তু যারাই এখানে আছে আই এম শিওর যে সবার যারাই একটা টপ পজিশনে গেছে সাপোর্ট সিস্টেম, ছেলেরাও যখন যাচ্ছে মেয়েদের একটা সাপোর্ট লাগছে, মানে পার্টনারের সাপোর্টটা খুবই দরকারি। জি 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 থ্যাংক ইউ রত্না আপু। আপনার আমাদের সাথে অলরেডি আমাদের ডক্টর আইরিন আক্তার ম্যাডাম বলেছেন যে আসলে আমাদের এই বিষয়গুলোতে আসলে রিসার্চ করা উচিত, এবং আমরা ভবিষ্যতে হয়তো বা ম্যাডাম একটি রিকোয়েস্ট করেছে যাতে মেয়েরা কি ধরনের স্ট্রেস দেয় এটা নিয়ে আমরা একটা সেশন করতে পারি। তো সমস্যা নেই, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা করার চেষ্টা করবো এই বিষয়ে। ফারিয়া বুকুল আসলে উনি বলছেন যে আমাদের যে সোশ্যাল প্রবলেম গুলো আছে ডিউ টু আমাদের অথবা চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস, আমাদের যারা ম্যাটারনিটি লিভ, বিভিন্ন বিষয়গুলো আমরা আসলে প্র্যাকটিক্যালি কতটুকু সোসাইটিতে ইমপ্লিমেন্ট করতে পারি, অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করতে পারি, এগুলো নিয়ে আসলে আমাদের একটা প্রজেক্ট বেস করে আসলে আগানো লাগবে। আমাদের শাকিলা ইয়াসমিন ম্যাডাম অলরেডি বলেছেন যে আসলে ওনার যে লাইফের কিছু অভিজ্ঞতা অথবা শেয়ার করেছেন, যেটা আসলে আমাদের ভিউয়ার্স এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং আমাদের শামিমা বেগম রত্না আপু অলরেডি অনেক ট্রেনার হিসেবে সবকিছু বিষয়ে উনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন স্টেজগুলো। আমার কাছে মনে হয় আজকে যারা সেশনে সংযুক্ত ছিলেন, আমাদের সবার যারা আজকে প্যানেলিস্ট হিসেবে ছিলেন, আসলে তাদের বক্তব্যগুলো আমাদের সবারই প্রাণবন্ত হয়েছে। এবং ভবিষ্যতে আমরা যদি মেলরা কিভাবে স্টেজ দিচ্ছে এই ধরনের কোনো সেশন হয়, ডেফিনেটলি আমরা কিছু মেল পিপল রাখবো, হ্যাঁ ইকুয়াল করে, যাতে একটু ব্যালেন্স কনক্লুশন টানা যায়। জি ধন্যবাদ সবাইকে। এবং ইনশাআল্লাহ আমরা যদি এটা করোনার মধ্য দিয়ে যাচ্ছি কোভিড, এবং আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে সবাইকে হেফাজত করুক। এবং আমাদের সামনে হয়তোবা আমাদের ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে, সাইক্লোন, তো সকল ধরনের এই মহামারী থেকে, ক্রাইসিস থেকে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে সেভ করুক। এবং আমাদেরকে সাধারণ মানুষ যারা আমরা ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কাজ করছি না, বাট তারা বিভিন্নভাবে আমরা কিন্তু সাপোর্ট দিতে পারি এবং তাদেরকে এনকারেজ করতে পারি, যেটা যারা আপু বলেছেন। আমাদের পক্ষ থেকে যারা আসলে ফ্রন্টলাইনে কাজ করছেন আমাদের জন্য, আমাদের সেফটির জন্য, তারা ভিকটিম হচ্ছে, তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। এবং তাদের ফ্যামিলিকে, আমাদের সবাইকে আসলে মানসিকভাবে, আর্থিকভাবে যে যেখানে পারি না কেন, যার যতটুকু অ্যাবিলিটি আছে তাদেরকে অবশ্যই এনকারেজ করা উচিত। তাহলে ভবিষ্যতেও আমরা এ ধরনের একটি ক্রাইসিসকে আমরা পজিটিভলি ধরে একটা মডেল হিসেবে ধরে আগাতে পারবো বলে আমি বিশ্বাস করি। জি ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সবাইকে। ধন্যবাদ।